আমি এই বিয়ে মানি না। পরিষ্কার কথা, আজ যা হয়েছে সেটা পরিস্থিতি, দায়িত্ববোধ, কিন্তু ভালোবাসা না, স্বীকৃতি না। তুমি না মানলে কি সব মুছে যায় আরিয়ান? কিছু সম্পর্ক এমন হয় যেগুলো অস্বীকার করলেই শেষ হয় না, সময় লাগে বুঝতে। আমাকে বোঝাতে এসো না। আমি জোর করে চাপানো কোনো সম্পর্ক মানি না। বাসর রাত, বউ, এই শব্দগুলো আমার জন্য অর্থহীন। অর্থহীন তখনই লাগে যখন মানুষ অর্ধেক সত্য জানে। পুরোটা জানলে হয়তো এত সহজে বলতে পারতে না, মানি না। আবার সেই রহস্য, সরাসরি বলো কি বলতে চাও। সরাসরি সব বলা গেলে জীবনে এত ভাঙন থাকতো না। এমন কিছু আছে যা বলা যায় না। তাহলে বিয়ে কেন করেছো তুমি? বিয়ে না করলেই তো পারতে। জানি, তবুও তুমি এখানে, এই ঘরে, আমার সামনে। কারণ তুমি যতই রাগ করো, যতই বলো মানি না, তোমার জীবনের কিছু সিদ্ধান্ত তোমার আগে নেওয়া হয়েছিল। ঘর জুড়ে নীরবতা, বাসর রাতের সাজ, ফুলের গন্ধ, আলো সবই আছে, শুধু সম্পর্কটার মানে নেই আরিয়ানের কাছে। নীলা চুপচাপ দাঁড়িয়ে, চোখে অদ্ভুত দৃঢ়তা। আমি মানতে পারবো না তোমাকে। সত্যি বলছি নীলা আপু, ছোটবেলা থেকেই তোমাকে বোনের মতো ভেবে এসেছি। হঠাৎ করে এভাবে সম্ভব না। আরিয়ানের কণ্ঠে রাগের চেয়ে বেশি অস্বস্তি। নিজের ভেতরের দ্বন্দ্বটা সে নিজেই সামলাতে পারছে না। এখন বউয়ের মতো ভাবো। সম্ভব না। এতদিন বোন ভেবে এসেছি, এখন কিভাবে বউ ভাবতে পারি? আমার রুচি হবে না নীলা আপু, আমি পারবো না। আরিয়ান চোখ ফিরিয়ে নেয়, যেন নীলার চোখের দিকে তাকালেই সব ভেঙে পড়বে। নীলা ধীরে ধীরে কাছে এগিয়ে এসে বলে, রুচি মানুষ তৈরি করে না আরিয়ান, পরিস্থিতি তৈরি করে, সময় তৈরি করে, আর প্রয়োজন হলে আমি নিজেই তোমার রুচি বানিয়ে দেব। কথাটা বলেই নীলা হঠাৎই আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান কিছু বোঝার আগেই নীলা তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। মুহূর্তের জন্যই সব কিছু থেমে যায়। আরিয়ানের মাথার ভেতরে শূন্যতা, লজ্জা, রাগ, ঘৃণা, বিভ্রান্তি সব একসাথে আছড়ে পড়ে। আরিয়ান হঠাৎই তাকে ঠেলে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে ওঠে, লজ্জা করে না তোমার? ভাইয়ের মতো কাউকে কিস করো? ঘরটা কেঁপে ওঠে আরিয়ানের কণ্ঠে। নীলা একটু পিছু হটে না, চোখে পানিও নেই, ভয় নেই, শুধু আছে দৃঢ়তা। তুমি আমার ভাই না আরিয়ান, কখনো ছিলেও না। আরিয়ান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। নীলার কথাগুলো তার বুকে আঘাত করে, কিন্তু কোথাও একটা অদ্ভুত অস্বস্তিকর সত্য যেন নড়ে চড়ে বসে। তুমি যেটাকে বোন ভাবছো সেটা তোমার তৈরি করা দেওয়াল, আর দেওয়াল ভাঙতে সময় লাগে। আজ না হোক কাল, একদিন তুমি নিজেই বুঝবে এই সম্পর্কটা ভুল না, শুধু অচেনা। আরিয়ান কিছু বলতে পারে না, রাগে হাত কাঁপছে ওর, চোখে অজানা ভয়। বাসর রাতটা তখন আর সাজানো রাত না, ওটা দুজনের জীবনের প্রথম বড় সংঘর্ষ। আরিয়ান এক সেকেন্ডও দাঁড়াতে পারে না। বুকের ভেতরে জমে থাকা রাগ আর অস্বস্তি নিয়ে সে দরজার দিকে পা বাড়ায়। কই যাও? বাইরে। বাইরে কেন? কারণ এখানে থাকতে পারবো না। এই ঘরে দম বন্ধ লাগছে আমার। কেন থাকতে পারবে না? এতদিন বোন ভেবে এসেছি তোমাকে, এখন সেই মানুষের সাথেই রাত কাটাতে হবে ভাবতেই পারছি না। এটা আমার পক্ষে সম্ভব না। এই কথাটাই যেন নীলার ধৈর্যের শেষ সীমায় ছুঁয়ে দেয়। সে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না, রাগে চিৎকার করে বলে ওঠে, বারবার বোন বলবে না আরিয়ান, শুনছো? আমি তোমার বোন না, না চাচাতো বোন, না মামাতো, না খালাতো, না কোনো বোনই না আমি। এসব ফালতু কথা আমার সামনে বলবে না। নীলার চোখ জ্বলছে, গলায় কাপড় নেই, ভয়ও নেই, শুধু অধিকার বোধ, আর কিছুই নয়। আরিয়ান নীলাকে দেখে একটু থমকে যায়। তাও তো, আমি তো বোন ভেবে এসেছি। সেটা তোমার সমস্যা, আমার না। নীলা ধীরে ধীরে আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। দূরত্বটা খুবই কম। নীলা এবার কিছুটা অধিকার নিয়েই বলে, আমার তোমাকে স্বামী ভাবতে কোনো সমস্যা নেই, একটুও না। সমাজ, মানুষ, অতীত সব আমি মাথায় নিয়েই এখানে দাঁড়িয়ে আছি। নীলা আপু, তুমি বিষয়টা এত সহজ করে ফেলছো। সহজ না, আমি বাস্তবতাটা মেনে নিয়েছি। তুমি পারছো না, সেটাই পার্থক্য। নীলা এবার আরও কাছে আসে, তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। আরিয়ান কিছু বলবে ভাবে, কিন্তু নীলা তাকে বলতে না দিয়ে বলে, তাই আমি কথা না বাড়িয়ে স্বামীর দায়িত্ব পালন করো আরিয়ান, অন্তত এই বাড়ির ভেতরে, এই চার দেওয়ালের মধ্যে।
আরিয়ান স্তব্ধ হয়ে যায়। রাগ আছে, অস্বস্তিও আছে তার সাথে, কিন্তু কোথাও একটা চাপার শখও কাজ করছে। নীলা একটুও নরম নয়, সে দাবি করছে, অধিকার দেখাচ্ছে। আরিয়ান কিছু না বলে দরজার হাতল ছেড়ে দেয়। রুমে টান টান নীরবতা নামে। বাসরাতা তখন আর ভালোবাসা না, একটা ক্ষমতার মানসিক যুদ্ধের প্রথম অধ্যায়। আরিয়ানের কণ্ঠ কেঁপে ওঠে, রাগের সাথে অস্বস্তিও মিশে যায়। অন্যায় আবদার করছো আপু, এটা ঠিক না। নীলার চোখ মুহূর্তের মধ্যেই শক্ত হয়ে যায়। সে এক পা এগিয়ে আসে, আবার নরম কণ্ঠ কড়ানারে কণ্ঠে বলে, আপু বলবে না, আমি তোমার আপু না। স্বামীর মতো কথা বলো আরিয়ান। সম্ভব না। এতদিন আপু বলে এসেছি, হঠাৎ করে নাম ধরে ডাকতে পারবো না, মুখে আসবে না। নীলা আর এক সেকেন্ডও অপেক্ষা করে না, সে সামনে এসে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান চমকে যায়, শরীর শক্ত হয়ে আসে। নীলা ধীরে তার বুকে মুখ নামায়, খুব হালকা ছোঁয়ায় কিসও করে। কোনো তাড়াহুড়ো নেই তাতে, শুধু জেদ। পারবে, অবশ্যই পারবে। এক রাত আদর করো, তারপর নাম ধরে ডাকতে কষ্ট হবে না। জান, কলিজা সব আপনা আপনি বেরিয়ে আসবে। আরিয়ানের নিঃশ্বাস ভারী হয়ে আসে, সে নীলাকে আলতো করে সরিয়ে দেয়। তুমি এত নির্লজ্জ কবে থেকে হলে? আগে তো এমন ছিলে না নীলা আপু। নীলা একটুও লজ্জা পায় না, বরং ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে ওর, যেন এই কথাতে তার কিচ্ছু যায় আসে না। স্বামীর সামনে নির্লজ্জ হতে সমস্যা কোথায়? বাইরে আমি যেমন ছিলাম এখানেও তেমনই, পার্থক্য শুধু একটা, এখন তুমি আমার স্বামী। আরিয়ান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই নীলা তার চেনা নীলা না। চোখের কোণে দ্বিধাও নেই, কণ্ঠে ভয় নেই, শুধু অধিকার বোধ। ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। একজন পালাতে চাইছে, তো আরেকজন আঁকড়ে ধরতে চাইছে। বাসর রাতে তখন আর শুধু রাত না, ওটা আরিয়ানের বিশ্বাস আর নীলার জেদের মুখোমুখি দাঁড়ানো এক দীর্ঘ যুদ্ধের শুরু। নীলা আরও একবার তর্ক বাড়াতে চায় না, গলে স্পষ্ট আদেশ, বেশি কথা না বলে শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো, আমার ঘুম হবে না। কেন? জানি না, মাথার ভেতর সব গুলিয়ে যাচ্ছে। চলো। আরিয়ান বাধা দিতে চায়, কিন্তু পা যেন নিজেই এগিয়ে যায়। নীলা তাকে বিছানার পাশে বসায়। শুয়ে পড়ো। জোর করো না নীলা আপু। জোর করলে তুমি সেটা বুঝতে। জোর করলে তোমার গায়ে কোনো কাপড় থাকতো না, না আমার গায়ে থাকতো। আমি এখানে জোর করছি না। আরিয়ান লজ্জার মাথায় নামিয়ে নেয়। বুকের ভেতরে অজানা এক অস্বস্তি। এত সরাসরি কিভাবে কথা বলছে ও? শুয়ে পড়ো আরিয়ান। আমাকে এখন জায়গায় ঠেলে দিও না যেখান থেকে ফিরে আসা কঠিন হয়। তুমি সব সীমা পার করে ফেলছো। সীমা আমি জানি, কিন্তু তুমি যেভাবে পালাচ্ছ সেটা আমাকে রাগিয়ে দিচ্ছে। নীলা আরিয়ানের খুব কাছে এসে দাঁড়ায়। দূরত্ব এত কমছে, নিঃশ্বাসে শব্দ শোনা যাচ্ছে। আমি তোমার বোন না আরিয়ান, এটা মাথা থেকে বের করো। আর আজ রাত যুদ্ধ করার না। নীলা আর কিছু না বলে বিছানার এক পাশে শুয়ে পড়ে। আলো নিভে আসছে। আরিয়ান দাঁড়িয়ে থাকে রাগ, লজ্জা, ভয় আর অজানা টানের মাঝখানে। বাসর রাতটা তখন শরীরের না, দুজনের মানসিক সীমার সবচেয়ে ভয়ঙ্কর একটা লড়াই হয়ে উঠেছে। আরিয়ান আর কিছু না বলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ে। শরীরটা শক্ত, মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে, চোখ বন্ধ করে রাখে যেন এভাবে সব কিছু এড়িয়ে যাওয়া যাবে। নীলা সেটা লক্ষ্য করে, তার ভেতরের অস্বস্তি জমে। ইগনোর সহ্য হয় না ওর। এইভাবে মুখ ফিরিয়ে নিও না আরিয়ান, আমাকে ইগনোর করো না। আমি ইগনোর মানতে পারি না। আরিয়ান কোনো উত্তর দেয় না, নড়েও না। নীলা ধীরে ধীরে তার হাত ধরে টানে, জোরে নয়, একটা দাবির মতো। আরিয়ান অনিচ্ছা হলেও তার দিকে ফিরে যায়। আমার দিকে তাকাও। আরিয়ান তাকায় না, চোখ নামানো ওর। নীলা আরও কাছে এসে তার দুই হাত দিয়ে আরিয়ানের মুখটা ধরে কাছে এনে বলে, এভাবে চুপ করে দূরে থাকলে আমি অস্থির হয়ে যাই, সেটা বোঝো? নীলা আলতো করে আরিয়ানকে জড়িয়ে ধরে, বুকের সাথে বুক লাগে ওর। আরিয়ান প্রতিবাদ করে না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। নীলা ধীরে ধীরে তার মুখের কাছে আসে, কোনো তাড়াহুড়ো নেই ওর। আরিয়ান সরে যায়। নীলার ঠোঁটে হালকা ছোঁয়ায় আরিয়ানের ঠোঁট ছুঁয়ে যায়, একটা নীরব চুমু। এভাবে ঘুমাও, ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। আরিয়ান আর কিছু বলে না, সে জানে এখন কথা বললে পরিস্থিতি আরও জটিল হবে।
তাই চুপ থাকাটাই এই মুহূর্তে একমাত্র প্রতিরক্ষা। নীলা তার হাতটা আরিয়ানের বুকের উপরে রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আরিয়ান ছাদের দিকে তাকিয়ে থাকে, রাগ, দ্বন্দ্ব আর অজানা এক অস্বস্তিকর নীরবতার মধ্যে। সারা রাত আরিয়ানের চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। শরীর বিছানায় ছিল, মন ছিল অস্থির। মাঝে মধ্যে নীলা ঘুমের ভেতরেই নড়ে চড়ে উঠছে, অজান্তে তার গালে, কপালে, ঠোঁটে আলতো করে চুমু ছুঁইয়ে দিচ্ছে। আরিয়ান নিঃশ্বাস আটকে রেখেছে, কিছু বলেনি, চুপচাপ সহ্য করেছে রাতটা। ভোরের আলো জানলা দিয়ে ঢুকতেই আরিয়ান উঠে বসে। ওঠো, আমি উঠব। নীলা চোখ না খুলেই তার দিকে সরে আসে। বুকের ওপরে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতেই মৃদু হেসে বলে ওঠে, ও পরে উঠবো সোনা। সবাই ডাকবে? ডাকবে না, সবাই জানে রাতে আমাদের বাসর ছিল, সারা রাত রোম্যান্স করেছি, কেউ ডাকবে না। আরিয়ানের কান লাল হয়ে যায়, চোখ সরিয়ে নেয় ও। এই মেয়েটা একদিনে এত নির্লজ্জ কীভাবে হলো বুঝতে পারছে না ও। আমি উঠে ওয়াশরুমে যাব। নীলা এবার চোখ খুলে তার দিকে তাকায়। এক মুহূর্তের জন্য আরিয়ানের ঠোঁটে হালকা চুমু দিয়ে তাকে ছেড়ে দেয়। যাও। আরিয়ান দ্রুত উঠে পড়ে, পেছনে তাকায় না। নীলা বিছানায় শুয়ে থেকে তাকিয়ে থাকে ওর দিকে, চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস, ঠোঁটে শান্ত হাসি। প্রায় 20 মিনিট পর আরিয়ান ফ্রেশ হয়ে রুমে ফিরে আসে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারা রাত ঘুম না হওয়ায় মাথা ভার হয়েছিল। শাওয়ার না নিলে নিজেকে সামলাতে পারত না ও। নীলা তখন বিছানা ছেড়ে উঠে বসেছে। আরিয়ানকে দেখেই ভ্রু কুঁচকে তাকায়। কি সোনা, শাওয়ার কেন নিলে? আমাদের তো তেমন কিছু হয়নি, নাকি আমার ঘুমের মধ্যে তুমি ওইসব করে ফেলেছো? আরিয়ানের কান পর্যন্ত লাল হয়ে যায়, মনে হয় কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এ কি বলছে নীলা? আজে বাজে কথা বলো না। আমার ঘুম হয়নি তাই ফ্রেশ দেখাতে শাওয়ার নিয়েছি। কিছু করলেও রাগ করতাম না সোনা, তুমি তো আমার স্বামী। ফালতু কথা বাদ দাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, নিচে সবাই অপেক্ষা করছে হয়তো। নীলা আর কিছু বলে না, শুধু একবার আরিয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসে। তারপর ধীরে ধীরে ওয়াশরুমের দিকে যায়। আরিয়ান জানলার পাশে দাঁড়িয়ে গভীর শ্বাস নেয়। বাসর রাত শেষ হয়েছে, কিন্তু অস্বস্তি তো যায়নি এখনো, বরং নতুন দিনের শুরুতেই তাদের মাঝে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। নীলা শাওয়ার নিয়ে বের হয়, শুধু পরনে ব্লাউজ ও পেটিকোট, চুল থেকে পানি ঝরছে আর হালকা ভেজা চুল তার কাঁধে পড়ে আছে। আরিয়ান তাকিয়ে থেকে অদ্ভুত অনুভূতি অনুভব করে, লজ্জা, আগ্রহ, অস্বস্তি একসঙ্গে। এভাবে বাইরে কেন এসেছো? শাড়ি পরে আসো। শাড়ি পরতে পারি না আমি, কাল পার্লারের মেয়েরা পরিয়ে দিয়েছিল। তাহলে নিচে যাবে কিভাবে? তুমি পরিয়ে দাও। অসম্ভব, আমি পারবো না। নীলা আরিয়ানের পাশেই আছে, চোখে অদ্ভুত দৃঢ়তা, মুখে হালকা জেদ। নীলা হাসতে হাসতে ধীরে ধীরে বলে, ঠিক আছে, তাহলে এইভাবেই যাই। মাথা ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরিয়ে দাও। আরিয়ান উপায়ন্ত না দেখে ধীরে ধীরে শাড়ি পরাতে লাগলো। প্রতিটা স্পর্শে তার ভিতরে অনুভূতি টান অনুভব হচ্ছে। নিখুঁত হাতের নড়াচড়া আর অভিজ্ঞতা সব মিলিয়ে শরীরে হালকা কাঁপন ওঠে। শাড়ি ঠিক করে সরতে গিয়ে আরিয়ান হঠাৎই থেমে যায়। নীলা কাছে টানে ওকে, হালকা হাসি দিয়ে বলে, যে কাঁপন ধরিয়েছো সেটা থামিয়ে দাও সোনা। আরিয়ানের চোখে অবাক ভাব, বুকের মধ্যে উত্তেজনা আর লজ্জা মিশে যায়। নীলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, হঠাৎ কিছু না বলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আরিয়ান কিছু বলতে পারে না, ঘরটা তখন নীরব, শুধু লজ্জা, টানাপোড়েন আর অদ্ভুত রোম্যান্সের নীরব সঙ্গ বাজছে ওখানে। নীলা আরিয়ানকে ধরে নিচে নামাতে লাগলো। পা ধীরে ধীরে ধাপ ধরে ধরে বসার ঘরে প্রবেশ করলো তারা। সকালে হালকা আলোয় ভরা আর ঘর জুড়ে উষ্ণতার ছাপ। হঠাৎই আরিয়ানের ছোট বোন ইমা দৌড়ে আসে, চোখের মধ্যে উজ্জ্বলতা আর মুখে হাসি। নীলা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। আপু কি? হ্যাঁ, নীলা এখন তো তোর ভাবি, সম্মান দিয়ে কথা বল। সরি, ভুলে গেছিলাম, তোমাদের জন্য না খেয়ে আছি। সবাই তাড়াতাড়ি খেতে বসো, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুই তো জন্মের থেকে পেটুক। ভাইয়া, তুমি কথা বলবে না, সব সময় আমাকে পচাও।
ঘরটা তখন উষ্ণতা আর হাসিতে ভরে গেছে। সব হাসি মজা শেষে আরিয়ান আর নীলা বসে টেবিলের দিকে। নীলা হালকা চোখ দিয়ে আরিয়ানের দিকে তাকায়। নীলামা, কোনো অসুবিধা হচ্ছে না তো? মা, সবচেয়ে অসুবিধা আপনার ছেলে, ও তো আমাকে মানতেই পারছে না। কি রে আরিয়ান, এসব কি কথা? মা, এটা আমার জন্য মানসিক অসহনীয়। তোমরা একবারও ভাবলে না আমার কথা? ওনার সঙ্গে বিয়ে দিলে? তুমি তো জানো নীলা আপুকে আমি আপুর মতো দেখি। আর যেন এ কথা না শুনি। ও বউ হয়েছে, তোমার সম্মান দেবে। আরিয়ান মাথা নিচু করে চুপ থাকে। নীলার চোখে হাসি, মুখে হালকা চটপটে একটা ভাব। ঘরের ভেতরে আলো মৃদু ঝিলমিল করছে। আর এখন রোম্যান্সের পরিবর্তে বাস্তবতার শান্তি বাস করছে ওদের মধ্যে। সকালটা ভোরের আলোয় মৃদু উষ্ণ। সবাই নাস্তা শেষ করেছে। আরিয়ান নীলা ঘরে ফিরে আসে, রুমের দরজাটা বন্ধ করে। আরিয়ান গোছগাছ করে, ঠিক করছে জামা, চুল হাত দিয়ে ঠিক করছে। নীলা তার দিকে তাকিয়ে আছে, হালকা হেসে বলছে, কই যাও আরিয়ান? বাইরে কেন? আড্ডা দিতে। ঘরে বউ রেখে বাইরে কিসের আড্ডা? আমার সাথে সময় কাটাও। আগের তুমি আর এখনকার তুমি এক না। আমার এখন অস্বস্তি লাগছে। নীলা আরিয়ানের সামনে দাঁড়িয়ে হাতের আঙুলে তার হাত টেনে ধরে, চোখে দৃঢ়তা আর মুখে মৃদু হাসি। এই অস্বস্তি সব দূর করে দেব, শুধু আমার সাথে থাকো, বাইরে গিয়ে নয়। আরিয়ান কিছু বলতে চায়, কিন্তু নীলার চোখে সেই আদেশ, সেই জেদ মুখ খুলতে সাহস দেয় না। পরে কথা বলবো, এখন যাই, বন্ধুরা অপেক্ষা করছে। না, করে দাও। মা, আমি যেতে চাই। নীলা ধীরে ধীরে আরিয়ানের গলা জড়িয়ে ধরে, চোখে জেদ, মৃদু হালকা হাসি। তুমি বলে দাও এখন রোম্যান্স করবে বউয়ের সাথে, এখন যেতে পারবে না। আরিয়ান একটু থমকে যায়, লজ্জা আর উত্তেজনা মিশে চোখ নেমে আসে ওর। কি সব বলো? ঠিক বলি সোনা, এখন রোম্যান্স হবে। নীলা আরিয়ানের সামনে এসে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আরিয়ান চোখ বন্ধ করে রাখে, শরীরে হালকা কেঁপে ওঠে ওর, কিন্তু কোনো শব্দ করে না, কেবল অনুভব করে। আরিয়ানের চোখে লজ্জা, মুখে অদ্ভুত এক অসন্তোষ নিয়ে নীলার দিকে তাকায়। সব সময় এসব করো কেন? আমার অধিকার আছে। বলছি তো, আমি মানতে পারছি না এসব। কাছে না আসলে মানবে কিভাবে? কাছে আসো, আরো আদর করো, তখন একাই মানতে পারবে। কাছে আসতে সমস্যা আছে? তোমার আবার শারীরিক সমস্যা আছে নাকি? কি সব বলো এসব না? তাহলে কি? আরিয়ান হঠাৎই মুখে হাত দিয়ে নীরব হয়ে গেল। সে বুঝতে পারছে না কিভাবে বলবে এইসব, তবুও বলতে হবে তার। আমার গার্লফ্রেন্ড আছে। বউয়ের সামনে বলো গার্লফ্রেন্ড আছে? এত সাহস তোমার? আরিয়ান একটু থেমে যায়। ঘরটা তখন নীরব, শুধু দুজনের নিঃশ্বাস আর চোখের খেলা। নীলা আরিয়ানের দিকে চটপটে চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর কখনো গার্লফ্রেন্ডের কথা উচ্চারণ করবে না। আমি ভালোবাসি ওকে। আমাকে ভালোবাসো? পারবো না। পারতেই হবে। আরিয়ান একটু থেমে যায়, ভেতরের লজ্জা, দ্বিধার একটু অদ্ভুত উত্তেজনা মিশে আছে। তোমাকে দেখলে সেই ফিলিংস আসে না। চলো ফিলিংস বানিয়ে দিই। নীলা ধীরে ধীরে তার কাছে আসে, চোখের চঞ্চলতা আর অল্প জেদ। আরিয়ানের ঠোঁটে হালকা চুমু দিয়ে শুরু করে। ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে তার হাত ধীরে ধীরে আরিয়ানের শার্টের উপরে চলে যায়। আরিয়ান কিছুটা বাধা দিতে চাইলে নীলা হঠাৎই তার ঠোঁটে হালকা কামড় দিয়ে বলে, বাধা দিলে কি হবে সোনা? আরিয়ান চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে। শরীরের ভেতরে টান টান উত্তেজনা, লজ্জা আর উত্তেজনা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে। নীলা ধীরে ধীরে আরিয়ানকে ধরে বিছানায় টেনে নিল, চোখে চঞ্চলতা আর মুখে হালকা জেদ। আদর করো। না, প্লিজ সময় দাও। সময় দিলে গার্লফ্রেন্ডের কাছে চলে যাবে। না, যাব না, তবুও সময় চাই আমার। তাহলে বলো কখন আদর করবে? আরিয়ান একটু থেমে যায়, লজ্জা আর উত্তেজনার মাঝে মাথা নামিয়ে বলে, মানার জন্য সময় দাও। বেশি সময় পাবে না সোনা। তারপর হালকা চুমু দিয়ে নীলা ধীরে ধীরে সরে যায়। আরিয়ান চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে, হৃদয় দ্রুত স্পন্দন করছে। ঘরটা নীরব, শুধু দুজনের নিঃশ্বাস শোনা যাচ্ছে।
আরিয়ান যতই যাচ্ছে দূরে সরতে ততই যেন আরও কাছে জড়িয়ে পড়ছে ও। আরিয়ান ধীরে ধীরে ওঠে, জামা ঠিক করে মাথা আঁচড়াতে আঁচড়াতে রুম থেকে বের হতে থাকে। দুপুরের আলো ঘরে ঢুকছে, কিন্তু তার মন এখনও সকালটা ভুলতে পারছে না। দুপুরে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য আরিয়ান বের হয়। বন্ধুরা তাকে দেখে হেসে ওঠে। বন্ধু সকালের কথা বলে দুপুরে এলে? কি করব, আসতে দিল না। বুঝলাম, খুব আদর খাওয়া হচ্ছে তাই তো? আদর না, অত্যাচার যা শুরু করছে। আমার বউ এমন আদর করলে আমি তো আকাশে উঠতাম। আরিয়ান হালকা মাথা নিচু করে, লজ্জা হাসি মেশানো অদ্ভুত এক ভাব দেখায় ও। তুমি বুঝছো না, আমার বউ শুধু আদর নয়, শাসন শুরু করেছে। সেটা শুনে তো আমার মনে উত্তেজনা হচ্ছে। তুমি ভালোই আছো? এটা ভালো থাকা না রে ভাই, এটা অত্যাচার। 2 দিন পর অত্যাচারী মধু লাগবে। সন্ধ্যার আলো মৃদু হয়ে এসেছে অনেক আগে। ব্যালকনিতে নীলা দাঁড়িয়ে আছে, শাড়ি পরা, চুল খোলা, হালকা বাতাসে তার চুল খোলায় তালে তালে দুলছে। আরিয়ান ঘরের ভেতরে প্রবেশ করলেই চোখ পড়ল সেই দৃশ্য। এখানে দাঁড়িয়ে আছো কেন? কি করব? তুমি তো চলে গেলে, আমার সময় কিভাবে কাটবে ভেবে দেখেছো? ইমার সাথে তো সময় কাটাতে পারো। ওর কি পড়াশোনা নাই? আমার সাথে বকবক করবে? তুমি ঠিক আছো? ঠিক কি? তুমি চলে গেলে আর আমি একা থাকি ব্যালকনিতে দাঁড়িয়ে, সময় কাটানো ছাড়া আর কি উপায় আছে? ঠিক আছে, কিন্তু ইমার সাথে তো সময় দিতে পারো। ছেড়ে গেলে তুমি গেলে বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ আমি তোমার কাছে। রাগ করো না। আমাকে সঙ্গে রাখো, এভাবে আমি একা থাকতে পারবো না। তোমার এত সাহস? সাহস না, শুধু স্বামীকে সময় দিতে চাই। ঠিক আছে, আর যাব না। এবার দেখো, খুব সুন্দর সময় কাটবে। তুমি সব সময় আমাকে টানা পড়ে নিয়ে ফেলো। কারণ তুমি আমার আর আমি তোমার, আর যেদিন তুমি এই কথা ভুলে যাবে সেদিনও এইভাবে মনে করিয়ে দিব। সন্ধ্যার আলো এখন একটু হালকা, ব্যালকনিতে হাওয়ার ছোঁয়া। নীলা আরিয়ানের দিকে যে হালকা হাসি দিচ্ছে। কাল তো অফিসে যাব, তখন একা লাগবে না? আমাকে নিয়ে যেও তোমার সঙ্গে। তুমি খুব রোমান্টিক হয়ে গেছো। রোমান্টিক আগেই ছিলাম, তখন তো তুমি আমার কেউ ছিলে না। এখন আমার স্বামী, তাই তো রোমান্টিক আচরণ করতেই পারি। তুমি এত সাহসী হয়ে গেছো। সাহস নয়, স্বামীকে সময় দিতে চাওয়া। কোলে করে ছাদে নিয়ে চলো। আল্লাহ, মাজা ভেঙে যাবে আমার। তোমার থেকে বয়সে বড় হলেও ওজন কিন্তু বেশি না। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। নীলা ধীরে ধীরে আরিয়ানের কোলে উঠে ছাদের দিকে এগিয়ে যায়। আরিয়ান চোখে চঞ্চলতা আর ঠোঁটে হালকা হাসি, বাতাসে হালকা উত্তেজনা। তাদের দম বন্ধ করা, লাজুক আর টানাপোড়েন সব মিলিয়ে মুহূর্তটার রোম্যান্সের চরম উত্তেজনায় পৌঁছে গেছে। আরিয়ান কিছুটা হতবাক, লজ্জা আর উত্তেজনা মিলেমিশে শরীরে স্পন্দন তৈরি করছে। আর এখন শোনা সময় আমাদের। তোমার সঙ্গে থাকলে সব ভয় আর লজ্জা মিলেমিশে আনন্দ হয়ে যায়। সন্ধ্যার হালকা বাতাস ছাদে খেলছে। নীলা আরিয়ানকে কোলে বসে আছে, চুল খেলছে হাওয়ার সঙ্গে সঙ্গে, চোখে চঞ্চলতা আর ঠোঁটে হালকা হাসি। আমাকে কেন বিয়ে করলে? তুমি তো অনেক ভালো বিয়ে করতে পারতে। বাবা বলল তাই। শুধু বাবার কথা, তোমার ইচ্ছে ছিল না? আমার ইচ্ছে? হ্যাঁ, আমার ইচ্ছে সবসময় বাবা আর দায়িত্বের সঙ্গে মিলেছে। তুমি তো চাইলে আরো সুন্দর জীবন বেছে নিতে পারতে। তাই বলছি, বাবার কথা মেনে চলা আর দায়িত্ব নেওয়াই ঠিক মনে হলো। আর এখন তুমি আমার স্বামী, তাই সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু কখনো নিজে কিছু চাওনি? চাওয়াটা কি? এখন তুমি আছো সোনা, আর এখন সময় চাই তোমার কাছে থাকতে। সব সহজ নয়। সহজ না, তাই তো আরো মজা। তুমি যতই রাগ করো, লজ্জা পাও, তখনই আমার কাছে আদরের খেলা। ঠিক আছে, তবে এই ছোট খেলা কখনো শেষ হবে না। কখনো না সোনা, তুমি আমার আর আমি তোমার, আর এখন আর কিছু বলার নেই। সব এত সহজ ভাবো কেন? আমি তো বললাম আমি একজনকে ভালোবাসি। তাতে কি, সংসার তো আমার সাথেই করতে হবে। মানতে পারছি না কিছুতেই। মানবে? এক কথা বারবার বলো, মেজাজ গরম করবে না আরিয়ান। তুমি এত দৃঢ় কেন? দৃঢ় না,
স্বামীকে বুঝতে চাওয়া, তুমি যতই রাগ করো, লজ্জা পাও, আমি আরও কাছে আসব। তবে এটা কি ঠিক আমি যে এখনো কাউকে ভালোবাসি? ঠিক আছে, তুমি কাউকে ভালোবাসো, কিন্তু এখন আমাদের সংসার শুরু হয়েছে। তুমি আমার স্বামী আর আমি তোমার। তবে এত সহজে মেনে নেব কি করে আমি? সহজে নয়, তাই তো আমরা একে অপরকে সময় দিতে পারছি। তুমি যতই মানতে চাও না, আমার কাছে তুমি ধীরে ধীরে মানতে শিখবে। তুমি সব পরিকল্পনা করে রেখেছো? পরিকল্পনা না, শুধু বাস্তবতা। তুমি আমার স্বামী আর আমি তোমার। এখন আর কোনো কথা বাড়াবে না। হঠাৎই ছাদের দিকে হালকা গর্জন, মেঘ কালো হয়ে আসছে, বাতাসের সঙ্গে বরফের গন্ধ মিশে এসেছে। কোল থেকে নামো, বৃষ্টি আসবে। না, ভিজবো। বোকা নাকি? জ্বরও আসবে। সমস্যা নেই। আরিয়ান হালকা চুপচাপ, বৃষ্টির ফোঁটা মুখে এসে পড়ছে ওর, চুলে ভিজে যাচ্ছে তার। সোনা, তার হাত ধীরে ধীরে আরিয়ানের গাল স্পর্শ করছে, ঠোঁটে ঠোঁট কামড়ে হালকা চুমু দিতে লাগলো ও। নিচে চলো। যাবো সোনা। দুজন ধীরে ধীরে ছাদের ধারে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে একে অপরের দিকে তাকিয়ে থাকে। বাতাসে ভেজা, ঠোঁট মিলিত, হৃদয়ের স্পন্দন দ্রুত সব মিলিয়ে মুহূর্ত এক অদ্ভুত উত্তেজনা আর রোম্যান্সে ভরে যায়। আরিয়ান নীলাকে কোলে করে রুমে নিয়ে আসে। আরিয়ান, বলো। তুমি কেন এভাবে পালাচ্ছ? আমার দিকে তাকাও আরিয়ান। আমি দেখার সাহস পাচ্ছি না নীলা, সব কিছু এত অচেনা হয়ে গেছে। অচেনা? তুমি নিজেই তৈরি করেছো এই দেওয়াল, আর আমি সেটা ভাঙতে এসেছি আরিয়ান। নীলা, আমি মানতে চাই কিন্তু মনে হচ্ছে পারছি না। পারবে আরিয়ান, শুধু আমার দিকে তাকাও, চোখ বন্ধ করো না। তুমি এত দৃঢ় কিভাবে হও? দৃঢ় না, স্বামীকে বুঝতে চাওয়া, আর তুমি আমার স্বামী আরিয়ান। এখন আর পালানোর সময় নেই। নীলা, আমি না বলো না আরিয়ান, শুধু শোনো, আমি তোমার পাশে আছি। আরিয়ান ধীরে ধীরে চোখ বন্ধ করে নীলাকে কাছে টেনে নেয়। বাতাসের তীব্রতা আর ঝড়ের শব্দ, ঘরের নিঃশব্দ সব মিলিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন আরও গভীর হচ্ছে। আরিয়ান, তুমি দেখো তো, এখন আমরা একসাথে, পালানোর কোনো জায়গা নেই। ঠিক আছে নীলা, আমি তোমার সাথে আছি। আরিয়ান, চোখ বন্ধ করো না, আমাকে দেখো। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তাহলে একটু আদর করো আমাকে সোনা, তোমাকে কাছে পেতে মন চাচ্ছে। তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে। এসব শুনতে চাই না সোনা, এখন শুধু আদর করো। এর আরিয়ান একটু থমকে গেল। নীলার চোখের জেদ, মুখের ছোঁয়া আর হাতের নরম চাপ সব মিলিয়ে যেন হারিয়ে যাচ্ছিল ও। সে চুপচাপ শুধু নিঃশ্বাস আটকে তার ঠোঁটে নীলার ঠোঁটের দিকে টেনে নিল। নীলা হঠাৎই আরিয়ানকে আরও কাছের দিকে টেনে ধরে, তার হাত আরিয়ানের পেছনে ঘোরে। শরীরের সব দূরত্ব বিলীন হয়ে গেল ওদের। ঘরটা নীরব, শুধু দুই নিঃশ্বাসের ছন্দে বাড়ি খাচ্ছে। নীলা, আর কোনো লজ্জা নয় সোনা, শুধু আমাকে অনুভব করো। আরিয়ানের ঠোঁট নীলার ঠোঁটের সঙ্গে মিলল। প্রথমে হালকা চুমু, তারপর আরও গভীর। নীলা আরিয়ানের ওপরে নিজেকে পুরোপুরি দিয়ে দিল। প্রতিটা স্পর্শে আরিয়ান যেন নতুন আবেগের জোয়ারে অনুভব করলো। আদর করো সোনা, কেবল আমার জন্য। নীলা আরেক ধাপ এগিয়ে আসে, তার হাত আরিয়ানের কোমরে পড়ে, ধীরে ধীরে তার শরীরের প্রতি নিজের দাবি দেখায়। আরিয়ান কিছু বলতে চায়, কিন্তু নীলার চোখে সেই আদেশ, সেই জেদ তাকে নীরব করে দিয়েছে। শোনো সোনা, আমি চাই তুমি আমার কাছে থাকো, ঘুমাও, শুয়ে থেকেও অনুভব করো। আরিয়ান আর কিছু বলতে পারে না, ঠোঁট মিলিয়ে সে নিজেকে হারিয়ে ফেলছে। নীলা আর আরিয়ান হাত ধরে আরও কাছে টেনে আনে, যেন এই ঘর, এই রাত শুধু তাদেরই জন্য। তুমি বুঝছো তো, এটা শুধু আদর নয়, আমাদের এক নতুন যাত্রা। নীলা তুমি। আর কিছু বলো না সোনা, শুধু আমাকে কাছে নাও, আমার হাত ধরে থাকো। আরিয়ান হাতটা ধীরে ধীরে নীলার কোমর স্পর্শ করে। ঘরটা যেন ঘন হয়ে ওঠে, বাতাসটাও ভারী। নীলা আরিয়ানের মুখের কাছে আসে, হালকা হাসি দেয়, চোখ দুটো চঞ্চল, আর ঠোঁটের স্পর্শে পুরো মন অস্থির। পারবে সোনা, তুমি ধীরে ধীরে মানবে, আমি জানি। আরিয়ান চোখ বন্ধ করে নীলাকে আলতো করে জড়িয়ে ধরে। তারা দুজন রাতের নিঃশব্দে একে অপরের অনুভূতিতে হারিয়ে যাচ্ছে।
সারা রাত ধরে দুজনে একে অপরের আলিঙ্গনে হারিয়ে গিয়েছিল। ঘুমিয়ে পড়ার সময় শুধু একটা চাদর তাদের শরীর ঢেকে রাখছিল। শরীরের কাপড় ছিল না। রাতের স্পর্শ আর আবেগে ভরা এই রাত তাদের মনে গভীর ছাপ রেখে গিয়েছিল। সকালে সূর্য উঠতেই আরিয়ানের চোখ খুলল। তার প্রথম ধাপ নিজেকে এবং নীলাকে চাদরের মধ্যে জড়ানো অবস্থায় দেখল। হঠাৎই সব স্মৃতি একসাথে ভেসে উঠল। নীলা সরো, অফিসে যেতে হবে। নীলা চোখ খুলল। আরিয়ানের চোখের দিকে তাকিয়ে এক ধাপ এগিয়ে এলো ও তার হাত আরিয়ানের গলায় ঘুরে গেল। ঠোঁটে ডুবিয়ে কিস করতে লাগলো ও। আজ যেতে হবে না, আজ শুধু আমাকে আদর করো। পাগলের মতো কথা বলছো নীলা, আর কাজ আছে, অফিসে যেতে হবে। থাকো আগে, আদর করো। আরিয়ান চোখ অর্ধ খোলা, হৃদয় ব্যস্ত। নীলা পুরো দমে তার গলায় মুখ চাপিয়ে ধরে আর সে নিজেকে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু নীলার হাত ও চোখ সব মিলিয়ে তাকে আটকে রেখেছে। সারা রাত কি মন ভরেনি নীলা? না, আরো আদর চাই সোনা। আরিয়ান চোখ বন্ধ করে নীলার ঠোঁটের প্রতিটি স্পর্শ অনুভব করলো। নীলা ধীরে ধীরে তার শরীরের উপরে ঝুঁকে আসে, হাত দুটো কোমরে জড়িয়ে ধরে। আরিয়ান চেষ্টা করলো ধীরে ধীরে মুক্ত হবার, কিন্তু নীলা একদম ছাড়ে না। আজ শুধু আমার সোনা, কাজের ভাবনা এক পাশে ফেলে। তুমি একেবারে পাগল হয়ে গেলে নীলা। হ্যাঁ, আমি পাগল তোমার জন্য, আর তোমার আদরে আরো পাগল হতে চাই। আরিয়ানের চোখে এক মিশ্রিত অনুভূতি, ক্লান্তি, লজ্জা, রোম্যান্স আর অনন্ত ভালোবাসা। নীলা ধীরে ধীরে তার শরীরের কাছাকাছি আলতো করে ঘনিয়ে আসে। দুজনের নিঃশ্বাস মিলছে, হৃদয়ের ছন্দও মিলছে, কিন্তু ঘুম থেকে উঠে অফিসের চিন্তা সব কিছু যেন মুহূর্তের জন্যই দূরে ফেলে দিয়েছে। সোনা, শুধু আজ, শুধু আজ। আরিয়ান আর কিছু বলল না। সে নীলার হাত ধরে তার বুকের কাছে টেনে নিল। ঘরটা নীরব, শুধু দুজনের নিঃশ্বাস আর হৃদয়ের ছন্দ। চাদরের আড়ালে সারা রাতের ক্লান্তি আর ভোরের আলো মিশিয়ে তাদের রোম্যান্স আরও গভীর হয়ে উঠল। দুজনেই ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সকালটা হালকা রোদ, কিন্তু ঘরের মধ্যে এখনও সেই রাতের উষ্ণতা মিশে আছে। আরিয়ান, অফিসের কথা কি ভুলে গেছিস? 10টা বেজে গেছে। না মা, আজ একটু বেশি ঘুমিয়েছি, তাড়াতাড়ি খেতে দাও। নীলামা, তুমিও বসো। আপনার সাথে খাবো মা। স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত, খাও তো। মা উপরে চলে গেল। ঘরটা নীরব হয়ে গেল। আরিয়ান আর নীলা দুজনেই খাবারের দিকে তাকিয়ে হালকা হাসি বিনিময় করলো। আমাকে খাইয়ে দাও। ঠিক আছে, হা করো। আরিয়ান আলতো করে নীলার মুখের দিকে তুলে এক চামচ খাবার দিল। নীলার ঠোঁটের কোণে হালকা হাসি। তুমি এত বড় হয়েছো, তাও ছোট মানুষের মতো জেদ করো। শুধু তোমার সাথে জেদ করি সোনা, আর কারোর সাথে নয়। আরিয়ানের চোখে মৃদু হাসি, নীলার চোখেও চঞ্চলতা। প্রতিটা লোকমা, প্রতিটা হাসি, সব মিলিয়ে ঘরটা আজ উষ্ণ হয়ে উঠল। জানি না এই জেদ আর আদরের মধ্যে কি হচ্ছে, কিন্তু আমার মন ঠিক এখানেই আটকে আছে। তাই তো সোনা, এই মুহূর্তটাই আমাদের, কেউ না দেখছে, শুধু আমরা। সারাদিনের সূর্য এখন ধীরে ধীরে উঠেছে। ঘরটা পূর্ণ। তাদের হাসি, খুনসুটি আর ছোট ছোট আদর সব মিলিয়ে এক রূপকথার সকাল তৈরি করেছে। ঘরের বাইরে জীবন চলতে থাকে, কিন্তু এই ঘরে, এই খাবারের টেবিলে আরিয়ান আর নীলা শুধুই নিজেদের মধ্যে হারিয়ে গেছে। আরও খাওয়াও সোনা, তোমার জন্য আমি সবই খেতে পারি। তুমি চরম পাগল নীলা, কিন্তু আমার পাগলামির কারণ তুমি। খাবারের পর আরিয়ান নিজস্ব অফিসে চলে গেল। এটি তার বাবার ব্যবসা, একটা আধুনিক, বড় এবং সংবেদনশীল পরিবেশ। সেখানে প্রতিটি কোণা কর্মরত। আরিয়ান যেতেই সবাই ভদ্রভাবে সালাম দিল। সালাম স্যার। সালাম, চলো কাজ শুরু করি। আরিয়ান মনোযোগ দিয়ে কাজ করছে, কাগজ, চিঠি, ফোন সব মিলিয়ে কর্মদক্ষতার ছন্দে। হঠাৎই পিয়ন এসে বললেন, স্যার, একজন দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। হঠাৎ করে কেউ আরিয়ানকে আলতো করে জড়িয়ে ধরল। সে অবাক হয়ে তাকালো। তুমি এখানে কেন? চোখের সামনে দাঁড়িয়ে আছে তার প্রেমিকা অহনা। চোখে জেদ, মুখে হালকা রাগ আর গভীর আবেগ। তুমি আমাকে কিভাবে ঠকাতে পারলে আরিয়ান? তুমি তো জানো আমি কত ভালোবাসি তোমাকে। বিশ্বাস করো, আমি বিয়ে করতে চাইনি, আমাকে জোর করে বিয়ে দিছে। জোর করে? তুমি তুমি কি সত্যি আমাকে ছেড়ে যেতে চেয়েছিলে? না, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না।
সবই পরিস্থিতির ফল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি অহনা। অহনা ধীরে ধীরে আরিয়ানকে চাপটে ধরল। তার হাতে আরিয়ানের কোমর, চোখগুলো সব প্রশ্ন আর অভিযোগে ভরা। আরিয়ান কিছু বলতে পারছে না, শুধু নিঃশ্বাস ধরে রেখেছে। তুমি জানো না আমি কত ভয় পাইছি, কত দুঃখ পেয়েছি, আর তুমি আমাকে এমনভাবে ছেড়ে দিলে। আমি তোমাকে কখনো ছেড়ে দিতে চাইনি অহনা, সবই জোর করে হয়ে গেছে। আমি চাই তুমি আমার চোখে চোখ রাখো আর বুঝো, আর কখনো আমাকে ঠকাতে পারবে না। বুঝেছি, আমি ভুল করেছি। অফিস ঘরটা হঠাৎই ভারী হয়ে উঠল। কাছের দেওয়ালের বাইরে কর্মীরা নীরব, ভেতরে শুধু দুইটা হৃদয়ের সংঘর্ষ। তুমি তোমার বউকে ছেড়ে দাও সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসবো, আগের থেকেও বেশি। আরিয়ান চেয়ারের পেছনে হেলান দিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, চোখে ক্লান্তি আর কণ্ঠে অসহায়ত্ব। এটা কিভাবে সম্ভব অহনা? কেন সম্ভব না? তুমি তোকে ভালোবাসো না, তুমি নিজেই তো বলেছো। ভালো না বাসলেও দায়িত্ব তো আছে। একটা বিয়ে শুধু অনুভূতির না, দায়েরও। আর আমার পরিবার, তারা কখনো এসব মানবে না। অহনার চোখ লাল হয়ে উঠল, কষ্ট আর জেদের মিশ্রণে তার কণ্ঠ কাঁপছে। তাহলে আমি কি করব আরিয়ান? আমি তো সব ছেড়ে তোমার কাছে এসেছি, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। কথাটা শুনেই আরিয়ান চেয়ারের হাতলটা শক্ত করে ধরল। সে উঠে দাঁড়ালো, কণ্ঠে রাগ নয়, ভয় আর উদ্বেগ। এসব কথা বলো না অহনা, প্লিজ। এমন কথা বলার অধিকার তোমার নেই। নিজের জীবন নিয়ে এমন হুমকি দিও না। আমি আর কিছু বুঝতে চাই না, যা বলেছি তাই করবে। একটু বুঝো আমাকে। একা আমার সিদ্ধান্তে কিছুই হয় না, সবাই জড়িয়ে আছে। পরিবার, সম্মান, দায়িত্ব। অহনা মুখ ফিরিয়ে জানলার দিকে তাকালো। কাছের ওপারে শহর চলছে স্বাভাবিক ছন্দে, অথচ তার ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। আমি অপেক্ষা করতে পারবো না আরিয়ান। ঠিক আছে, আমাকে কিছুটা সময় দাও। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমি কথা দিচ্ছি তোমাকে অবহেলা করব না, কিন্তু এইভাবে চাপ দিও না। অহনা কিছুক্ষণ চুপ করে রইল, তার চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু কণ্ঠ নরম হলো। সময় ঠিক আছে, কিন্তু মনে রেখো আমি শুধু কথা চাই না, আমি প্রমাণ চাই। আমি চেষ্টা করব, কিন্তু ভুল পথে নয়, সঠিকভাবে। অহনা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে একবার পেছনে ফিরে তাকালো, চোখে ভালোবাসা, অভিমান আর এক রাজ দাবি। দরজা বন্ধ হতেই আরিয়ান চেয়ারে বসে পড়ল। মাথার ভেতরে শুধু একটাই প্রশ্ন, ভালোবাসা, দায়িত্ব আর সত্যের এই যুদ্ধে শেষ পর্যন্ত সে কাকে হারাবে? সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। দরজা খুলতেই আরিয়ান ঘরে পা রাখল। নীলা খুশিতে ছুটে এসে জড়িয়ে ধরল তাকে। আরিয়ান, আই মিস ইউ সোনা। নীলার কণ্ঠে আবেগ, চোখে অপেক্ষা, কিন্তু আরিয়ান হঠাৎই তাকে আলতো না বরং রুক্ষভাবেই সরিয়ে দিল। সব সময় এমন চিপকে থাকো কেন? নীলা থমকে গেল, হাসি মুখে জমে রইল, চোখে প্রশ্ন। হঠাৎই এমন করার কারণ খুঁজে পেল না নীলা। কি হয়েছে? মন খারাপ নাকি? কপাল খারাপ, না হলে জোর করে বিয়ে করিয়ে দেয় বাড়ির মানুষ। কি বলছো এসব? সকালেই তো ঠিক ছিলে, এত রেগে আছো কেন? আরিয়ানের চোখে জমে থাকার রাগ হঠাৎই বিস্ফোরিত হলো। দিনের সব চাপ, অফিসের ঘটনা, অহনার কথা সব একসাথে বেরিয়ে এলো। কি ভেবেছ শরীর দিয়ে আমাকে নিজের বশে রাখতে পারবে? না, পারবে না। নীলার বুক কেঁপে উঠল, সে এক পা পেছনে সরে গেল। আরিয়ান তো বিয়ের রাতেও এত রাগ দেখায়নি, তাহলে আজ কেন? রাতের সব ভুল ছিল। আমি নিজের ইচ্ছেতে কাছে আসিনি, তুমি আমাকে বাধ্য করেছো। কথাগুলো ছুরির মতো নীলার বুকে বিঁধল, তার চোখে জল টলমল করছে, কণ্ঠ ভাঙছে ওর। এসব বলছো কেন? আমি তো শুধু কারণ আমার ভালো লাগে না তোমাকে। কেন বুঝো না? ঘরটা হঠাৎই নিঃশব্দ হয়ে গেল, শুধু নীলার নিঃশ্বাসের শব্দ। সে দাঁড়িয়ে আছে অবিশ্বাস, অপমান আর ভাঙা ভালোবাসা নিয়ে। তাহলে এতদিন তুমি সব অভিনয় করেছো? আমি কখনোই এই বিয়েটা চাইনি, আমি বলেছি তোমাকে। নীলা ধীরে ধীরে সোফায় এসে বসে পড়ল, তার হাত দুটো কাঁপছে। এতক্ষণ যে ভালোবাসা আঁকড়ে ধরেছিল ও, সেটা যেন মাটির সাথে হঠাৎই মিশে গেল পায়ের নিচে। আমি তো ভেবেছিলাম সময় গেলে ঠিক হয়ে যাবে। আরিয়ান কোনো উত্তর দিল না, সে জানলার দিকে তাকিয়ে রইল। ভেতরে অপরাধ বোধ আর বাইরে কঠোরতা।
ঘরের ভেতরে এখন আর ভালোবাসার উষ্ণতা নেই, শুধু আছে ভুল বোঝাবুঝি, চাপা কান্না আর একটা সম্পর্কের নীরব ভাঙন। আরিয়ান কোনো কথা না বলে বাথরুমে ঢুকে গেল। দরজাটা বন্ধ হতেই সে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। নিজের চোখেই নিজেকে চিনতে পারছে না ও। নীলার সাথে সে কখনোই এভাবে কথা বলেনি। সব সময় সম্মান, ধৈর্য আর নীরবতা এই ছিল তার অস্ত্র। আজ হঠাৎ করেই কেন যেন ভেতরের রাগটা নিয়ন্ত্রণে থাকেনি। ঠান্ডা পানি গায়ে পড়তেই বুকের ভেতরের আগুন একটু শান্ত হলো, কিন্তু মাথার ভেতরে কোলাহল থামল না। অহনার কান্না, অফিসের কথা, নীলার ভাঙা চোখ সব একসাথে ঘুরছে ওর মাথায়। গোসল শেষে তোয়ালে জড়িয়ে ঘরে ঢুকতেই আরিয়ান থমকে গেল। রুমটা ফাঁকা, নীলা নেই। নীলা, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম ভেসে উঠল অহনা। এক মুহূর্ত দেরি করে কলটা রিসিভ করলো সে। তুমি কিন্তু তোমার বইয়ের কাছে যাবে না, গেলে খুব খারাপ হবে আরিয়ান। যাব না। আমার এমনিতেও ওর আশেপাশে থাকতে অস্বস্তি হয়। কথাটা বের হতেই আরিয়ানের বুকের ভেতরে কোথাও যেন কিছু ভেঙে পড়ল, কিন্তু সে আর থামেনি। আজ আমার মাথা ঠিক নেই অহনা, পরে কথা বলবো। কল কেটে গেল। ঘরের দরজার বাইরে নীলা দাঁড়িয়েছিল, হাতে কফির কাপ। সে ভেবেছিল রাগ কমলে আরিয়ান কফি খাবে, ভেবেছিল হয়তো একটু পরেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে যা শুনল তা তার কল্পনার বাইরে। আমার এমনিতেও ওর আশেপাশে থাকতে অস্বস্তি হয়। এই বাক্যটা তার কানে নয়, সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করলো। নীলার হাত কাঁপল, কাপের ভেতরে কফি ঢেউ খেললো, কিন্তু সে শব্দ হতে দিল না। দরজার ফাঁক দিয়ে দেখলো আরিয়ান ফোন হাতে দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ উদাসীন। নীলা বুঝে গেল আরিয়ান তার গার্লফ্রেন্ডের সাথেই কথা বলছিল, যার জন্য আজ তার এই রূপ। কোনো অভিযোগ নয়, কোনো প্রশ্নও নয়। এক ফোঁটা চোখের জলও তখন গড়িয়ে পড়ল না। সে নিঃশব্দে দরজা ঠেলে কাপটা ভেতরে রেখে দিল, ঠিক যেমন নিঃশব্দে সে এই সম্পর্কের ভেতরে ঢুকেছিল। তারপর ধীরে ধীরে পা বাড়িয়ে বাইরে চলে গেল। পেছনে তাকায়নি ও আর, কারণ সে জানতো পেছনে তাকালে নিজেকে আর ধরে রাখতে পারবে না। ঘরের ভেতরে পড়ে রইল এক কাপ কফি, ঠান্ডা হয়ে যাওয়া ভালোবাসার মতো। আর বাইরে নিঃশব্দে দাঁড়িয়ে রইল নীলা, একা মেয়ের সম্মান, বিশ্বাস আর ভাঙা হৃদয় নিয়ে। নীলা ধীরে ধীরে পা বাড়িয়ে ইমার রুমের দিকে গেল। এই বাড়িতে এখন একমাত্র জায়গা যেখানে সে নিজেকে একটু নিরাপদ মনে করে। ইমা আরিয়ানের ছোট বোন, নির্মল, সহজ আর ভীষণ আপন। দরজার হালকা নক করতেই নীলা ভেতরে ঢুকলো। আসো ভাবি। ইমা বিছানায় বসে কিছু আঁকছিল। নীলাকে দেখেই কলম নামিয়ে রেখে মুখে হাসি ফুটিয়ে উঠল ওর। কি হয়েছে ভাবি, মন খারাপ নাকি? নীলা হালকা হাসার চেষ্টা করলো। সে হাসিতে আনন্দ নেই, আছে অভ্যাস। তেমন কিছু নাই মা, একটু মাথা ব্যথা করছে, ভাবলাম তোমার কাছে বসি। আচ্ছা বসো, তুমি চাইলে একটা বই দেই, পড়লে মনটা হালকা হয়। দাও, সময়টা একটু কাটবে। ইমা উঠে গিয়ে আলমারি থেকে একটা গল্পের বই বের করে দিল। রঙিন মলার, নামটা সোনালী অক্ষরে লেখা। এটা আমার খুব পছন্দের, পড়লে ভালো লাগবে। ধন্যবাদ ইমা। নীলা বিছানার এক পাশে বসে বইটা খুলল। পৃষ্ঠা উল্টাচ্ছে ও, চোখের শব্দের উপরে চলছে, কিন্তু মন নেই সেখানে। লাইনগুলো ঝাপসা, শব্দগুলো অর্থহীন। তার মাথার ভেতরে বারবার ভেসে উঠছে আরিয়ানের কণ্ঠ, রাগী, কঠিন আর অচেনা। আমার ভালো লাগে না তোমাকে, ওর আশেপাশে থাকতে অস্বস্তি হয়। নীলার আঙুল বইয়ের পাতায় শক্ত হয়ে গেল। সে একবার গভীর নিঃশ্বাস নিল, যেন বুকের ভেতরের ভারটা বাইরে ফেলতে চায় ও। ভাবি, তুমি পড়ছো তো? হ্যাঁ, পড়ছি। কিন্তু সে জানে সে পড়ছে না, সে ভাবছে এই বিষয়টা কি শুধু তারই ভুল ছিল? সে কি সত্যি কাউকে জোর করে ভালোবাসতে বাধ্য করেছে? বাইরে এক লাইন চোখ আটকে গেল। ভালোবাসা চাইলে কখনো জোর করা যায় না, শুধু অপেক্ষা করা যায়। নীলার চোখ ভিজে উঠল। সে দ্রুত বইটা বন্ধ করলো, যেন চোখের জল কেউ দেখে ফেলবে। ইমা, বইটা ভালো, কিন্তু আজ মন বসছে না। মন খারাপ হলে বলো ভাবি, আমি তো আছি। তুমি থাকলেই অনেক। ইমা বুঝতে পারলো আজ আর প্রশ্ন করা ঠিক হবে না। নীলা আবারও বই খুলল, এবার পাতার দিকে নয়, শূন্যর দিকে তাকিয়ে। তার চারপাশে মানুষ আছে, সম্পর্কও আছে, একটা নামও আছে, কিন্তু তবুও সে আজ ভয়ঙ্কর রকম একা। ইমার রুমে বসে
একটা গল্পের বই হাতে নিলা বুঝতে পারল কিছু গল্প কাগজে লেখা থাকে আর কিছু গল্প নিঃশব্দে মানুষের ভেতরে ভেঙে পড়ে। বইটা কোলে রেখেই নীলা কিছুক্ষণ চুপ করে বসে রইল। ইমা পাশে বসে, কিন্তু দুজনের মাঝখানে যেন অদৃশ্য একটা ভারী দেওয়াল। নীলার বুকের ভেতরে অনেকক্ষণ ধরেই একটা প্রশ্ন ঘুরছে, আর চুপ থাকা যাচ্ছে না। ইমা, একটা কথা বলি। বলো ভাবি। নীলা একটু ইতস্তত করলো, চোখ নামিয়ে বইয়ের মলাটে আঙুল বোলাতে বোলাতে বলল, আরিয়ানের গার্লফ্রেন্ডকে তুমি কখনো দেখেছো? প্রশ্নটা শুনেই ইমা হঠাৎই চুপ করে গেল। মুখের হাসিটা মিলিয়ে গেল ওর, চোখ দুটো এদিক ওদিক ঘুরল। একবার দেখেছিলাম। কেমন ছিল? ইমা ঠোঁট কামড়ালো, যেন কি বলবে আর কি বলবে না এই নিয়ে যুদ্ধ করছে। ভালো লাগে নাই ভাবি। কেন? কেমন জানো, পোশাক আশাক দেখে মনে হয় কেমন বাজে। আর আমার কেন জানি মনে হয় ভাইয়ার টাকাটা দেখেই ওর পেছনে পড়েছে। নীলার বুকের ভেতরে হালকা কাঁপুনি উঠল। সে দ্রুত ইমার কথার মাঝখানে থামল। এসব বলো না ইমা, আরিয়ান শুনলে রাগ করবে। ইমা হালকা দীর্ঘশ্বাস ফেলল, চোখে বিরক্তি আর অভিমান একসাথে। এই জন্যই তো এসব আলোচনা কেউ করি না। ভাইয়া ওই মেয়ের নাম শুনলেই অন্য মানুষ হয়ে যায়। নীলা চুপ করে গেল। ইমার কথাগুলো তার মনে আশ্বাস দিল কি না সে নিজেও বুঝতে পারল না। শুধু মনে হলো সে একাই অন্ধকারে হাঁটছে। তুমি জানো ইমা, আমি কাউকে ছোট করতে চাই না। আমি শুধু বুঝতে চাই আমি কোথায় ভুল করছি। তুমি কোথাও ভুল করো নাই ভাবি, ভুলটা পরিস্থিতির। তুমি ভালো মানুষ ইমা। তুমি আরো ভালো। দুজনেই চুপ করে বসে রইল। বাইরে রাত নেমে এসেছে অনেক আগেই। ঘরের ভেতরে আলো আছে, মানুষ আছে, কিন্তু নীলার ভেতরে এখন অজানা ভয় এই যে ভালো হওয়াটাই হয়তো এই গল্পে তার সবচেয়ে বড় অপরাধ। ঘড়ির কাঁটা ধীরে ধীরে রাতের দিকে এগোচ্ছে। ইমা জানলার বাইরে তাকিয়ে সময়টা আন্দাজ করল। তারপর নীলার দিকে ফিরে নরম গলায় বলল, চলো ভাবি, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নিবে। নীলা বইটা বন্ধ করে পাশে রেখে দিল। মুখে হালকা হাসি আনার চেষ্টা, কিন্তু চোখ দুটো বড্ড ক্লান্ত। আজ খেতে ইচ্ছে করছে না ইমা, তুমি খাও। কেন, শরীর খারাপ নাকি? না, শরীর ঠিকই আছে। ইমা একটু চুপ করে নীলার মুখের দিকে তাকিয়ে রইল। অনেক কথা না বলেও সে বুঝতে পারে কিছু তো একটা ঠিক নেই। তোমরা কি ঝগড়া করেছো? প্রশ্ন শুনে নীলা হেসে ফেলল, কিন্তু সে হাসি ছিল না, আনন্দের ছিল আত্মরক্ষার। ঝগড়া? এই নিয়ে ঝগড়া করব? বলো। সে একটু থেমে গেল, তারপর কথাটা এমনভাবে বলল যেন নিজেকেই বোঝাচ্ছে। আমাদের তো তেমন কোনো সম্পর্কই নেই যে ঝগড়া করব। তুমি যাও, খেয়ে আসো, আজ আমি এখানেই থাকবো। ইমা নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখে অনেক প্রশ্ন, কিন্তু উত্তর চাওয়ার সাহস ওর নেই। ঠিক আছে ভাবি, আমি খেয়ে আসি। আর কিছু না বলে ইমা ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল। নীলা বিছানার এক পাশে বসে রইল। চারপাশে সব আছে, আলো, ছাদ, দেয়াল, কিন্তু তার ভেতরে কিচ্ছুটি নেই। সে নিজের হাত দুটো দেখল। এই হাত দিয়েই তো সংসার গড়ার স্বপ্ন দেখেছিল ও। এই হাত দিয়েই তো সে ভালোবাসা দিতে চেয়েছিল। আজ সেই হাত দুটোই শূন্য। ডাইনিং টেবিলের খাবার ইমা এসে চুপচাপ বসতেই আরিয়ান চোখ তুলে তাকালো। তোর ভাবি কই? ভাবি খাবো না। কেন? আমি কি জানি। কথাটা শুনেই আরিয়ানের চামচ থেমে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মা কথা বললেন। কি হয়েছে আরিয়ান, তুই কিছু বলছিস না কি মেয়েটাকে? তেমন কিছু না মা। মা এবার গভীরভাবে আরিয়ানের দিকে তাকালেন। মায়ের চোখ ভুল হয় না। শোন, মেয়েটা অনেক ভালো, ওর সাথে খারাপ ব্যবহার করিস না। একটা বাজে মেয়ের জন্য নিজের সংসার নষ্ট করিস না। কথাটা শেষ হতেই আরিয়ানের চোখ লাল হয়ে উঠল। সে আর নিজের রাগ সামলাতে পারল না, চিৎকার করে বলল, অহনা বাজে মেয়ে না। কেমন মেয়ে আমরা খুব ভালো করেই জানি, শুধু তুই বুঝতে চাস না আরিয়ান। টেবিলে হঠাৎই ভারী নীরবতা নেমে এলো। আরিয়ান চেয়ারের হাতল ঠেলে দিয়ে দাঁড়িয়ে গেল। আমার খেতে ইচ্ছে নেই। না খেয়েই সে সোজা নিজের রুমের দিকে চলে গেল। পেছনে কেউ ডাকলো না। সবাই বুঝে গেছে এখন আর কিছু বললে আগুনে ঘি ঢালা হবে।
অন্যদিকে ইমার রুমে নীলা শুয়ে আছে, আলো নিভানো, ঘরটা অর্ধেক অন্ধকার, চোখ বন্ধ কিন্তু ঘুম নেই ওর। তার মাথার ভেতরে শুধু একটাই কথা ঘুরছে, আমি তো সবটা জেনেই আগুনে ঝাঁপ দিয়েছি, তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? সে জানতো আরিয়ানের জীবনে কেউ আছে, জেনেই সে এই বিয়েতে হ্যাঁ বলেছিল, জেনেই সে ভেবেছিল সময় দিলে সব বদলাবে। কিন্তু এমন মনে হচ্ছে কেন? জেনে ভুল করা আর না জেনে ভুল করার কষ্ট কি একই? নীলার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে তাড়াতাড়ি বালিশে মুখ গুজে দিল, যেন নিজের কান্নার শব্দ নিজেই না শুনতে পায়। আমি তো কিছু চাইনি, না ভালোবাসা না অধিকার, শুধু একটু সম্মান চেয়েছিলাম। বুকের ভেতরটা কেমন জানি হু হু করে উঠল। সে বুঝতে পারল ভালোবাসা না পেলে মানুষ বাঁচে, কিন্তু অবহেলা অবহেলা খুব ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়। ইমার রুমে শুয়ে অন্যের সংসারের অতিথির মতো নীলা আজ প্রথমবার অনুভব করলো এই বাড়িতে তার জায়গাটা আসলে ঠিক কোথায়। রাত অনেক হয়ে গেছে, ঘরের আলো নিভে এসেছে, বাড়িটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়েছে। আরিয়ান বিছানার এক পাশে বসে ঘড়ির দিকে তাকালো, সময় যেন এগোচ্ছেই না। এখনও আসছে না কেন? সে বারবার দরজার দিকে তাকালো। নীলা সাধারণত এমন করে না, আজ যেন সব কিছুই অচেনা লাগছে ওর। বুকের ভেতরটা অজানা অস্বস্তিতে ভরে উঠল। আর দেরি না করে আরিয়ান উঠে পড়ল, পা বাড়ালো ইমার রুমের দিকে। দরজাটার সামনে এসে হালকা নক করলো ও। এত রাতে ডাকছো কেন? তোর ভাবি কই? ঘুমিয়ে পড়েছে। আরিয়ান ভেতরে ঢুকে তাকালো। বিছানার একপাশে নীলা শুয়ে আছে, মুখটা খুবই শান্ত দেখালো, চোখের পাতা দুটো বড্ড ফোলা, বোঝা যায় এই ঘুমের আগে অনেক কিছুই ঝরে গেছে। আরিয়ানের বুকটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। সে ধীরে এগিয়ে গিয়ে নীলার পাশে বসলো। এক মুহূর্ত তাকিয়ে রইল। এই মেয়েটাই কি সে সন্ধ্যায় এত কঠিন কথায় আঘাত করেছিল? আমি নিয়ে যাচ্ছি। সে সাবধানে নীলাকে কোলে তুলতে গেল। ইমা এবার ফুঁসে উঠল। সে ভালোই বুঝতে পেরেছে তার ভাইয়া ভাবি কি কিছু বলেছে। নিও না, ভাবি আমার কাছে থাকতে চেয়েছে। চুপচাপ ঘুমাই মা। সে আর কথা বাড়ালো না, নীলাকে খুব আলতো করে কোলে তুলে নিল। নীলার মাথা তার কাঁধে এসে ঠেকল। অচেতন ঘুমেও যেন সে নিজেকে একটু গুটিয়ে নিল। ইমা কিছু বলল না, শুধু দাঁড়িয়ে রইল, তার চোখে অসন্তোষ। কিন্তু সে জানে এই মুহূর্তে ভাইয়ের সাথে তর্ক করার সময় নয়। আরিয়ান ধীরে ধীরে দরজার দিকে এগোলো। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার মনে হচ্ছিল এই নীরব শরীরের ওজন শুধু নীলার না, তার নিজেরও ভুল। দরজার বন্ধ হতেই ইমা বিছানার দিকে তাকালো। ঘরটা প্রায় খালি, বুকের ভেতরে এক রাশ প্রশ্ন। বড়রা কেন এমন কঠিন হয়ে যায়? আরিয়ানের রুম নরম আলোয় সে নীলাকে বিছানায় শুইয়ে দিল, চাদরটা ঠিক করে ঢেকেও দিল। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল ও। নীলার চোখের কোণ দিয়ে শুকিয়ে যাওয়া জলের দাগ দেখা যাচ্ছে। আরিয়ান গভীর নিঃশ্বাস ফেলল। এ আমি কি করছি? উত্তর এলো না, শুধু রাতটা আরও গভীর হলো, আর দুজন মানুষের মাঝখানে দূরত্ব আরও নিঃশব্দে বড় হয়ে গেল। সকালবেলার আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। নীলা আধো ঘুমে নড়তে চাইলে কিন্তু হঠাৎই বুঝলো সে নড়তে পারছে না, যেন কেউ শক্ত করে জড়িয়ে ধরে আছে। নীলার চোখ বন্ধ হতেই থাকে, নীলার চোখ বন্ধই থাকে। সে মনে করে ভাবলেও নিশ্চয়ই ইমা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আরে ইমা, আমাকে কি তোমার জামাই লাগছে নাকি? এমন করে ধরছো কেন? মুহূর্তের মধ্যেই এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, যেটা সে এখন শুনতে চায়নি। নিজের স্বামীর স্পর্শ চিনতে পারো না এতদিনে? কথাটা শুনে নীলার চোখ পুরো খুলে গেল, মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। সে নিজেকে ছাড়িয়ে নিল, বিছানার এক পাশে সরে বসলো ও। আমাকে এখানে কেন এনেছো? আরিয়ান উঠে বসলো, চোখে রাত জাগা ক্লান্তি, কণ্ঠে চাপা আবেগ। বউ ছাড়া ঘুম আসছিল না? একদম মিথ্যা বলবে না। আমার কাছে থাকতে তোমার অস্বস্তি হয়, আমি জানি। আরিয়ান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎই নীলাকে নিচের দিকে টেনে নিল, গলার কাছে মুখ নামিয়ে আলতো করে বলল, তবু তোমার কাছেই থাকতে ইচ্ছে হলো। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। নীলা মুহূর্তেই রেগে গেল। সে জোরে আরিয়ানকে ঠেলে সরিয়ে দিল। থামো, এসব নাটক করো না। তার চোখে রাগ, অপমান আর জমে থাকা কষ্ট একসাথে ঝলসে উঠল। রাতে বলো আমার আশেপাশে থাকতে অস্বস্তি হয়, আর সকালে এসে এসব বলছো? আমি খেলনা নই আরিয়ান।
আরিয়ান চুপ করে গেল। নীলার কণ্ঠে আজ শুধু রাগ না, ছিল ভাঙা আত্মসম্মান। দয়া করে পরিষ্কার থাকো, ভালোবাসা না পারলে অন্তত ভান করো না। নীলা উঠে যেতে চাইছিল, কিন্তু পা নামাতেই আরিয়ান একদম এগিয়ে গেল। কাছে আসবে না। আরিয়ান শোনেনি, নীলার হাত ধরে টেনে আবারও বিছানায় বসিয়ে দিল। কণ্ঠে চাপা বিরক্তি, চোখে অদ্ভুত নরমতা। এত রাগ করো কেন নীলা? মেজাজ গরম করবে না, ছাড়ো আমাকে। আরিয়ান ছাড়ল না, বরং আরও কাছে এসে নীলার কাঁধের পাশে মুখ নামালো। কণ্ঠটা নরম হয়ে গেল। আদর করতে ইচ্ছে করছে? দুই নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করবে না। কথাটা যেন আরিয়ানের বুকে সোজা আঘাত করলো, তবুও সে হাল ছাড়ল না। ঠোঁটে হালকা হাসি এনে বলল, এক নৌকাতেই চলবো ম্যাডাম, একটু আদর করতে দাও। আরিয়ান নীলার মুখের কাছে ঝুঁকে এলো, তারপর সময় ব্যয় না করে নীলার ঠোঁটে কিস করতে লাগলো। নীলার চোখ বন্ধ করলো না, খুলেও রাখলো না, ভেতরের দ্বন্দ্বে। ঠিক সেই মুহূর্তেই ঘরে ফোনের রিংটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে নীলার বুকটা কেঁপে উঠল। অহনা। নীলার সহ্য হলো না এটা। সে হঠাৎ করেই আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। থামো। আরিয়ান বিস্মিত, ফোনটা কাঁপছে, রিং থামছেই না। নীলা আর এক সেকেন্ডও দাঁড়ালো না, দ্রুত উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরে যেন ভারী হয়ে রইল। আরিয়ান দাঁড়িয়ে রইল, এক হাতে ফোন, আরেক হাতে পাশে থাকা বিছানা। আর ওয়াশরুমের ভিতরে নীলা আয়নার সামনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিচ্ছিল। চোখে ওর জল নেই, কিন্তু বুকের ভেতরে কিছু একটা ভেঙে যাচ্ছে। আমি কি সত্যিই এক নৌকার মানুষ, নাকি শুধু মাঝখানে দাঁড়িয়ে থাকা কেউ? ফোনটা হাতে নিয়েই আরিয়ান মুখের অভিব্যক্তি বদলে গেল, চোখে বিরক্তি, কণ্ঠে চাপা রাগ। রিসিভ করেই সে বলল, এখন ফোন দিছো কেন? তোমার সাথে দেখা করতে চাই। কাজ আছে অফিসে। তাহলে দেখা করো, না হলে আমি তোমাদের বাড়িতেই চলে আসব। কথাটা শোনা মাত্র আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল, বুকের ভেতরটা রাগটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। নীলা যা ভাবছে, এখনই তো বাড়ি এলো, নীলা যা ভাবছে সেটা আবার সামলানো যাবে না। ঠিক আছে, কোথায় দেখা করব? এই ঠিকানাটা লিখে নাও। অহন একটা রেস্টুরেন্টের নাম আর ঠিকানা বলে দিল। কল কেটে গেল। ঠিক তখনই ওয়াশরুমের দরজাটা খুলে গেল। নীলা বেরিয়ে এলো, চোখে লাল, মুখ শক্ত। সে আরিয়ানের দিকে তাকালো, তারপর ফোনটা দেখলো। কোনো কথা না বলে সে ব্যাগটা তুলে নিতে চাইলো। আমি যাচ্ছি। নীলা এক পা এগোতেই আরিয়ান তার হাতটা চেপে ধরল, যেন তাকে সে সহজে ছাড়তে চায় না। দাঁড়াও। এই স্পর্শে নীলার ভেতরের আগুনটা আরো হু হু করে জ্বলে উঠল। নীলা হাত ছাড়াতে ছাড়াতে বলল, হাত ছাড়ো। শোনো। শোনার কিছু নেই। নীলা জোরে আরিয়ানের হাত ঠেলে সরিয়ে দিতে চাইল, যেন সে আর সহ্য করতে পারছে না এইসব। ফোনে কে ছিল সেটা আমি দেখেছি, এখন আমাকে আটকে রাখার অধিকার তোমার নেই। ব্যাপারটা এমন না। এমন না? তাহলে কেমন আরিয়ান? অফিস আছে বললে দেখা করা যায় না, কিন্তু হুমকি দিলে ঠিকই দেখা করা যায়। আরিয়ান কিছু বলতেও পারল না, নীরবতায় যেন তার অপরাধ স্বীকার করে নিল। আমাকে নিয়ে টানাটানি করবে না। আমি খেলনা না, যাকে দরকার হলে টেনে নেবে, দরকার হলে ফেলে রাখবে। আমি তোমাকে ফেলে রাখিনি। তাও প্রমাণ করতে পারোনি। নীলা আবারও ঘুরে দাঁড়াতে চাইল। আরিয়ান আবারও তার হাত ধরল, এবার আরো শক্ত করে। আমি ভুল বুঝছি না আরিয়ান, আমি শুধু সত্যিটা দেখতে পাচ্ছি, এটাই তোমার সমস্যা। নীলার চোখের পানি জমেছে, কিন্তু পড়ছে না। সে জোর হাতে ছাড়িয়ে নিল। আজকে যদি আমাকে আটকাও, কালকে নিজেকেই ক্ষমা করতে পারবে না। কথাটা বলেই নীলা দরজার দিকে এগিয়ে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল, এক পা এগোলো না। তার হাতে তখনও ফোন, আর মাথার ভিতরে অহনার দেওয়া ঠিকানা আর নীলার রাগ একসাথেই ঘুরপাক খাচ্ছে। দরজা বন্ধ হওয়ার শব্দটা ঘরটাকে হঠাৎই খুব ফাঁকা করে দিল। এই প্রথমবার আরিয়ান বুঝল, সবচেয়ে বড় ঝড়টা বাইরে না, তার নিজের তৈরি সিদ্ধান্তের ভেতরেই। যেমন দরজার কাছে পৌঁছে নীলা যখন ব্যাগটা কাঁধে তুলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নরম কিন্তু চিন্তিত কণ্ঠ ভেসে উঠল। কি হয়েছে মা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? নীলা থমকে দাঁড়ালো, চোখ নামিয়ে রাখলো ও। গলার ভেতরে জমে থাকা কষ্টটা আর ধরে রাখা গেল না। আমি আর পারছি না আরিয়ান, এখনো অহনার সাথে কথা বলে। আপনি জানেন না এটা আমার জন্য কতটা কষ্টের।
আরিয়ানের মা ধীরে ধীরে নীলার কাছে এলেন। মায়ের চোখেও একটা দীর্ঘশ্বাস জমে উঠল। মা, তুমি তো সবটাই জানো, তোমাকে তো সব বলেই এই ঘর এনেছিলাম। জানি মা, তবুও এই জন্যই তো তোমাকে এই বাড়ির বউ করে আনা। আমরা জানতাম তুমি একমাত্র মেয়ে যে আরিয়ানকে ওই বাজে মেয়ের হাত থেকে রক্ষা করতে পারবে। কথাগুলো শুনে নীলার বুকটা আরও ভারী হয়ে গেল। দায়িত্ব আর ভালোবাসার মাঝখানে সে হঠাৎই খুব ছোট হয়ে গেল। আমি পারছি না মা, আপনাদের কথা দিয়েও আমি কথা রাখতে পারছি না। রাগ করো না মা, এখন উপরে যাও। আমি আরিয়ানের সাথে থাকতে পারবো না মা, ওকে দেখলেই রাগ হয়, বুকটা জ্বলে। তাহলে গেস্ট রুমে যাও, কয়েকদিন ওখানেই থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। নীলা আর কিছু বলল না, কোনো প্রশ্নও করলো না, কোনো অভিযোগও না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে ব্যাগটা শক্ত করে ধরল। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। গেস্ট রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করতেই নীলার বুকের ভেতরটা শক্ত দেওয়ালটা যেন ভেঙে পড়ল। ব্যাগটা পাশে রেখেই সে বিছানায় ধপ করে বসে পড়ল। আমি তো সব জেনেই এই আগুনে নেমেছিলাম, তবু কেন আজ এত পুড়ছে? ভালোবাসা কি দায়িত্বের চেয়েও দুর্বল? জানলার বাইরে দুপুরের আলো ফিকে হয়ে আসছিল, আর নীলার চোখের কোণে জমে থাকা জল আর কোনো বাধাই মানল না। গেস্ট রুমের নিঃশব্দ চার দেওয়ালের ভেতরে একটা সম্পর্ক ধীরে ধীরে ফাটল ধরাচ্ছিল চুপচাপ কিন্তু ভয়ঙ্করভাবে। আরিয়ান গেস্ট রুমের দিকে তাকালো, যেখানে নীলা চলে গেছে। চেষ্টা করলেও কিছু বলার নেই, কিন্তু তার মন বলল এখন কাছে গেলে আরও রাগ বাড়বে। হাত ঝাপটে নিজেকে ঠিক করলো ও, মুখ স্বাভাবিক ভঙ্গি আনলো। সে জানতো এখন তার একটাই কাজ, অহনার সাথে দেখা করা। নীলা যেন না কষ্ট পায়। রেস্টুরেন্টে পৌঁছে আরিয়ান দেখল অহনা ইতিমধ্যেই অপেক্ষা করছে, চোখে অস্থিরতা আর কণ্ঠে চাপার রাগ। কি হয়েছে? তুমি কথা বলো না কেন আরিয়ান? আরিয়ান 1 মিনিট চুপ থাকলো। চারপাশের শব্দ যেন তার কানে আসে না, তার মনে এখনও নীলার কান্নামাখা মুখ ভাসছে। এখন এসব বাদ দাও, আমার বিয়ে হয়ে গেছে অহনা, সব শেষ। অহনার চোখে আগুন জ্বলে উঠল, ঠোঁটের কোণে হালকা কম্পন। অহনা চিৎকার করে বলল, কিছুতেই বাদ হবে না। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করো নাই, আর এখন অন্য মেয়েকে বিয়ে করেছো। আরিয়ানের বুকটা চাপা হয়ে উঠল, নিজের দিকে তাকালো ও। কিভাবে বলতে হবে যে তিনি নিজে কিছুতেই ভুল করেনি, অথচ নীলার প্রতি দায়বদ্ধ। অহনা, আমি কিছুতেই চাইনি, সবই হয়েছে জোর করে। জোর করে? আরিয়ান, তুমি জানোই তো আমি তোমায় কত ভালোবাসি। কেন আমাকে সব ভুলে যেতে বলছো আর অন্যকে বিয়ে করেছো? আরিয়ানের চোখে ঝাপসা। সে জানতো নীলার চোখে যা হচ্ছে, অথচ সে সেখানেই নেই। অহনা এখানে, এদিকে চাপ দিচ্ছে, আর নীলা ভেঙে যাচ্ছে বাড়িতে। আমি শুধু চাইনি কেউ কষ্ট পাক, তোমার জন্যেও। আরিয়ান, তোমার ভালোবাসা আমাকে ছেড়ে দিয়েও কি সত্যিই নীলার কাছে যাবে, কোনো প্রতিশ্রুতি ছাড়া? আরিয়ান বুঝলো এখন তাকে স্পষ্ট হতে হবে। একা কথা বলার এই মুহূর্ত, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত রাগ, সমস্ত দায় সব তার কাঁধে। নীলার জন্যেও। আমি নীলাকে কষ্ট দিতে পারি না, আর আমি চাই না তোমার জীবনে কোনো ভুল প্রভাব পড়ুক। সব শেষ, তবে তুমি বুঝবে এটা সবই নীলার জন্য। অহনা কিছুক্ষণ চুপ রইল। রেস্টুরেন্টের আলো তার চোখে ছায়াও ফেলছে। সে বুঝলো এবার আর কোনো অবাঞ্ছিত প্রতিশ্রুতি নয়। আরিয়ান জানতো নিয়ন্ত্রণ এখন তার হাতে, কিন্তু ভেতর জানে নীলা যদি জানতো তার বুক ভেঙে যেত। রেস্টুরেন্টের চারপাশে চুপচাপ বাতাস বইছে। রেস্টুরেন্টের আলো তার ছায়া পড়ে দেয় মুখে। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে চোখে আগুন জ্বালল। তুমি সম্পর্ক শেষ করছো, তাই না? আরিয়ান কিছুক্ষণ চুপ। ভেতরে চাপ ও দায়বোধ তাকে নীরব করে রাখলো। সেটা তো না চাইতেও শেষ হয়ে গেছে। যেদিন আমার বিয়ে হলো তখন থেকেই। অহনার চোখে ক্রোধ আরও বাড়ল। হাত দুটো শক্ত হয়ে গেল ওর। সে আর নিজের মুখোশ ধরে রাখতে পারল না। আমি কিন্তু আমাদের পার্সোনাল ছবি ভাইরাল করে দিব। আরিয়ান মুহূর্তেই হতবাক, মুখ থেকে শব্দ বেরোতে চাইছে না ওর। এ কি বলছে অহনা? তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমাদের তেমন কোনো ছবি নেই অহনা। এখন সব ধরনের ছবি বানানো যায়, আর তুমি আমার বয়ফ্রেন্ড সবাই জানে, সুতরাং সবাই বিশ্বাস করবে আমার কথাই সত্যি।
আরিয়ানের বুকটা এক মুহূর্তের জন্য থেমে গেল, হাত জোড়ে টেবিলে ধরল। সে বুঝতে পারছে বাড়ির মানুষ কথাই সত্যি। অহনা, তুমি এটা করতে পারবে না। দেখবো আরিয়ান, যদি তুমি আমার কথা না শোনো আমি সব বের করে দিব। দেখো অহনা, তুমি যাই করো না কেন, আমি নীলার জন্য সব করব। আর যদি কেউ কষ্ট দেয় তার ফল নিজেই ভোগ করবে। অহনার চোখে অগ্নি থাকলেও হঠাৎই কণ্ঠে নরম ভাবটা ভেসে উঠল। সে বুঝতে পারল এবার আর কোনো সহজ লড়াই নেই। অহনার চোখে তখন আর ভালোবাসার ছায়া নেই, আছে কেবল লোভ আর হিংসা। সে ঠান্ডা গলায় বলে উঠল, তুমি আমাকে ছাড়তে চাও তো? তাহলে 20 লাখ টাকা দিতে হবে। মুহূর্তের জন্যই আরিয়ান তাকিয়ে রইল। তারপর হঠাৎই ঠোঁটের কোণে এক রাশ হাসি ফুটিয়ে ও বলল, বাহ বাহ, এবার তো একদম লাইনে এসেছো। মানে? মানে এই যে এতদিন যে প্রেমের নাটক করছিলে সবই টাকার জন্য, তাই না? জীবনে টাকাই সব আরিয়ান, ভালোবাসা দিয়ে পেট চলে না। আরিয়ানের চোখে এবার শক্ত হয়ে গেল, কণ্ঠে এলো দৃঢ়তা। সে এবার খানিকটা রেগেই বলল, তোমার এই চাল আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তখন কোনো প্রমাণ ছিল না, তাই কিছু করতে পারিনি। প্রমাণ? কিসের প্রমাণ? আরিয়ান ধীরে চারপাশে তাকালো। রেস্টুরেন্টের ভিড়, টেবিল, মানুষ সবই স্বাভাবিক, মনে হলে তার চোখে অন্য ছবি। তোমার আশেপাশে যে কয়টা টেবিলে লোক বসে আছে দেখছো? কেন? ওরা সবাই পুলিশ ছদ্মবেশে এসেছে। এতক্ষণ তুমি যা যা বলেছ, ব্ল্যাকমেইল, টাকা দাবি, ছবি বানানোর হুমকি, সব ওরা শুনেছে, সব রেকর্ড হয়েছে। না না আরিয়ান, তুমি মজা করছো তাই না? আরিয়ান আর কিছু বলল না, শুধু চেয়ার থেকে উঠে এক পাশে সরে দাঁড়ালো। ঠিক তখনই দুজন লোক এগিয়ে এলো। মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। ম্যাডাম, আপনি গ্রেফতার ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির অভিযোগে। অহনা পেছাতে চাইলো কিন্তু পারল না। হাত দুটো কাঁপছে ওর, আর চোখে ভয়। আরিয়ান প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি। ভুল না অহনা, এটা তোমার আসল চেহারা। পুলিশ অহনাকে ধরে নিয়ে যেতে লাগলো। রেস্টুরেন্টের মানুষ তাকিয়ে রইল, কেউ অবাক, কেউ আবার কৌতূহলী। আরিয়ান গভীর নিঃশ্বাস নিল। একটা বড় বোঝা যেন বুক থেকে নামলো ওর। কিন্তু তার মাথায় এখন একটাই মুখ, নীলা। আজ সে জিতেছে ঠিকই, কিন্তু বাড়িতে ফিরে কি সে নীলার ভাঙা চোখের দিকে তাকাতে পারবে? নীলা শুয়েছিল, চোখ বন্ধ করে ঘুমের ছায়ায় হাঁটতে চেয়েছিল ও। হঠাৎই ফোনের হালকা শব্দে ঘুম ভাঙল ওর। সেই নীরবতা, সে অজান্তেই হাত বাড়ালো। ফোনটা খুলে দেখলো মেসেজের ছবি আর বার্তা। আরিয়ান আর অহনার রেস্টুরেন্টে বসে গল্প করছে। মুহূর্তে নীলার মনটা ভেঙে গেল, শরীর কাঁপছে ওর, বুক ভারী হয়ে আসছে, চোখে অশ্রু জমে এলো। সে উঠে চলে গেল আরিয়ানের মায়ের রুমের দিকে। রুমের দরজাটা খুলতেই দেখলো আরিয়ানের মা বাবা বসে আছেন। বাবা মা আপনাদের সাথে কথা আছে। কি হয়েছে মা? আমি আর এই সম্পর্কে থাকতে পারবো না। আরিয়ান আজও অহনার সাথে দেখা করেছে। আরিয়ানের বাবা আর মা একে অপরের দিকে তাকালো। নরম কিন্তু স্থির চোখে মা বললেন, এত কষ্ট পাচ্ছ কেন মা? আপনারা তো জানেন আমি কত আগে থেকে আরিয়ানকে ভালোবাসি, ওকে কখনোই বলতে পারি নাই। সে কিছুটা থেমে নিঃশ্বাস নিল, চোখের কোণ থেকে অশ্রু মুছে ফেলে বলল, ও বাবা, যখন আপনারা বললেন আরিয়ানকে বিয়ের কথা, আমি কত খুশি হয়েছিলাম। তবে যখন শুনলাম ওর প্রেমিকা আছে, মন ভেঙে গেছিল। আপনারা যখন আমাকে ভরসা দিয়েছিলেন তখন আমি আবার খুশি হয়েছিলাম, কিন্তু আমি পারলাম না, আমি ব্যর্থ। রুমে চুপচাপ হালকা বাতাস আর মায়ের হাতে নীলার কাঁধে, বাবার চোখেও মৃদু আর্তনাদ। নীলার হৃদয় এখন রক্তাক্ত, কিন্তু পরিবারের সান্ত্বনা তার কাঁধে হালকা চাপ দিয়েছে। বাবা ধীর নীরব কণ্ঠে বললেন, মা, তুমি যে ভালোবাসা দিয়ে ছায়া দেবে সেটা আরিয়ানও বুঝবে। তোমার ধৈর্য এখনই সবচেয়ে বড় শক্তি। আমি আর পারছি না বাবা, একদম ভেঙে পড়ছি। রুমের বাইরে আরিয়ান দাঁড়িয়েছিল, সে পুরো কথাই শুনল। সে বুঝতে পারল নীলা আগে থেকেই তাকে ভালোবাসে। হঠাৎই তার রাগ হলো না। সে খুশি মনে গেস্ট রুমে গিয়ে নীলার অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে নীলা রুমে আসতেই আরিয়ান দরজা আটকে দিল। এখানে কি করছো তুমি? বউ ছাড়া আর কি চাইবো? নীলার চোখে আগুন জ্বলে উঠল। সে আর চুপ থাকলো না। এমনিতেই ছবি দেখে আরো মেজাজ গরম ছিল। লজ্জা করে না প্রেমিকার সাথে ডেট করে আবার আমার সাথে নাটক করো? কি হাস্যকর আচরণ আরিয়ান।
আরিয়ান ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো, চোখে হালকা মৃদু হাসি, কণ্ঠে এক ফোঁটা দম বন্ধ করা উত্তেজনা। প্রেমিকা বউ দুইটাই চাই আমি। নীলা মুহূর্তেই আগুন হয়ে গেল, চুপচাপ নয়, এবার সে রাগে ঝাঁপিয়ে পড়ল। তোমার মাথায় কি আছে আরিয়ান? আমার সাথে রাত কাটিয়েছো, এখন বলছো প্রেমিকা আর বউ দুইটাই চাই? আরিয়ান হালকা হাসি দিল, তারপর ধীরে ধীরে নীলার চোখে চোখ রেখে বলল, আমি যা বলি তা শুধু কথা নয় নীলা, আমি তোমাকে চাই, সাথে অহনাকেও চাই। নীলা কিছুক্ষণের জন্য স্থবির হয়ে রইল, তবে রাগ এখনো ওর কমেনি, চোখে আগুন আর ঠোঁট কেঁপে কেঁপে উঠছে বারবার। তোমার সাথে কথা বাড়াচ্ছি না, কিন্তু তুমি সত্যিই ভাবছো বউ আর প্রেমিকা একই সঙ্গে থাকতে পারবে? তুমি ভুল করছো আরিয়ান। আরিয়ান আর নীলা মুখোমুখি দাঁড়িয়ে আছে, নীলার চোখে আগুন আর আরিয়ানের চোখে নরম শক্তি। আরিয়ান ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো, হাতটা কষে ধরে। হঠাৎই নীলার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো ও। নীলা হঠাৎই জোরে ঝাঁকিয়ে উঠল, রাগে কণ্ঠে তেজে, ছোবে না আমাকে, আর যদি ছুতে চাও তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব। আরিয়ান চোখ বড় বড় করে, মুখে হালকা চিন্তার রেখা, হালকা হাসি দিল ও, কিন্তু কণ্ঠে দৃঢ়তা নিয়েই বলল, রাগ করো না নীলা, চলো রুমে ফিরে যাই। আমি গেস্ট রুমেই থাকবো, এবার আর তোমার কাছে যাব না। বউ, আজ থেকে আর তোমাকে এক মুহূর্তের জন্যেও দূরে থাকতে দেব না। হঠাৎই সে নীলাকে কোলে তুলে নিল। নীলার রাগ, অবাক করা চোখ সবই এক মুহূর্তে মিলিয়ে গেল। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে নীলা তাদের রুমের দিকে গেল। নীলা প্রথমে হাত পা চুরি করলে তাতে কোনো লাভ হলো না। আরিয়ান রুমে এনে দরজা বন্ধ করে দিল, চারপাশে শান্তি। আরিয়ান নীলাকে ধীরে বসিয়ে দিল আর বলল, এখানেই থাকো শুধু আমার কাছে। নীলা রাগে গরম হয়ে দাঁড়িয়ে আছে, চোখে অশ্রু আর ঠোঁট বারে বারে কেঁপে উঠছে। আরিয়ান একটু কাছে এগিয়ে আসে, চোখে শান্তি, গলার স্বরে কোমলতা। বউ, রেগে কি হবে? দুজনের মধ্যেকার দূরত্ব শুধু বড় হবে। তুমি কি ভাবছো আমি সহজে গলবো? আজও তুমি অহনার সঙ্গে দেখা করেছো। আরিয়ান কাঁধে হালকা হাত রাখল, নীলার হাতটা নরমভাবে ধরল, ধীরে ধীরে তাকে বিছানায় বসালো। এখানে থাকো, রাগ ভুলে যাও, আমার পাশে থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। নীলা কিছুক্ষণ চুপ রইল, চোখে অশ্রু আর বুকের ভিতরে ধাক্কা, কিন্তু আরিয়ান হাত ধরে হাতের তালুর সঙ্গে মিলিয়ে কথা বলার পর মনটা একটু নরম হলো। আর আমাকে জোর করো না, আমি নিজের মতো থাকতে চাই। ঠিক আছে বউ, আজ থেকে শুধু পাশে থাকবো, রাগ নয়, শুধু আমাদের আদর। নীলা চোখ বন্ধ করে আরিয়ানের হাতের কোমল স্পর্শ অনুভব করলো। বুকের ভিতরে ধীরে ধীরে শান্তি নামছে ওর, রাগ আর চিৎকারের বদলে এসেছে উষ্ণতার শীতলতা। বউ, যত রাগই হবে আমরা মিলিয়ে সামলাবো, এই ঘরটা শুধু আমাদের। রাতের নিস্তব্ধতা ঘরে নেমে এসেছে, বাতাসটা প্রায় হালকা, কিন্তু পরিবারের কিছু উত্তেজনা রয়েই গেছে। রাতে ডাইনিংয়ে খাবারের সময় বাবা বলল, শুনলাম তুমি নাকি অহনাকে পুলিশের হাতে তুলে দিছো। নীরা, আরিয়ানের মা, ইমা সবাইকে চমকে উঠে একেবারে চোখ বড় মুখে বিস্ময় নিয়ে বলল, হ্যাঁ বাবা। একদম ঠিক করেছো, মেয়েটা ভালো ছিল না। এবার সত্যি শান্তি লাগছে, সব কিছু ঠিক হয়ে গেছে। নীলার বুকের ভেতরে হালকা নিঃশ্বাস ফেলল ও। রাতের অন্ধকারে মনে হলো একদম নিরাপদ, সব কষ্টের পর শান্তি এসেছে। আরিয়ান নরম কণ্ঠে নীলার দিকে তাকালো, চোখে মৃদু হাসি। আরিয়ান ফিস ফিস করে বলল, দেখলে বউ, সব ঠিক হয়ে যায়, তুমি পাশে থাকলেই সব ঠিক হয়ে যায়। নীলা হালকা হেসে মাথা নিচু করলো, বুকের ভিতরে ধীরে ধীরে শান্তি নামলো। পরিবারের সঙ্গে থাকা, আরিয়ানের পাশে থাকা এক শান্তি ছিল সবচেয়ে বড় পুরস্কার। রাতের বাতাসটা হালকা, চাঁদ উঠেছে আকাশে। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে নীলা, চোখে দূরে শহরের আলো। হঠাৎই আরিয়ান পেছন থেকে এসে কোমলভাবে জড়িয়ে ধরল ওকে। নীলা, তুমি তো আগে কখনো বলনি তুমি আগে থেকেই আমাকে ভালোবাসো। নীলা হঠাৎই সটকে গেল, বুকটা ধুকপুক করছে ওর, চোখ লুকানো আবেগ ভেসে উঠল। বললে কি হতো আরিয়ান? তুমি তো তখন অহনাকে ভালোবাসতে। আরে বউ, তুমি তো অনেক আগে থেকে আমাকে ভালোবাসতে, তখন তো আমার জীবনে অহনা ছিল না। একবার বলতে পারতে, শুধু একবার। নীলা হালকা চুপ, চোখে লুকানো জল, ঠোঁটে ছোট্ট একটা হাসি। আজ এতদিন পরে, এই জন্যই তার লজ্জা লাগছে। আমি
আমি সিনিয়র ছিলাম, তুমি কি ভাববে তাই বলিনি। আরিয়ান হালকা হাসলো, তারপর ধীরে ধীরে নীলার কাঁধে মাথা রাখলো। পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল ও। সিনিয়র জুনিয়র এসব কিছু মনে করি না, আমি শুধু চাই তুমি পাশে থাকো বউ, আগে এখন সব সময়। নীলা বুকের ভিতরে হালকা ধকধক শুনল। রাগ দ্বিধা সব মিলিয়ে ধীরে ধীরে গলে যাচ্ছে ও। চুপচাপ ব্যালকনিতে তারা দাঁড়িয়ে রইল হাত ধরা অবস্থায়। চোখে চোখ মিলিয়ে শব্দ না হলেও হৃদয়ে বলা হচ্ছে, আমি চাই শুধু তুমি। চাঁদের নরম আলোতে বাতাসে রাতের নিস্তব্ধতা ভিজে গেছে তাদের আবেগে। এখন আর কোনো রহস্য নেই, শুধু স্বীকারোক্তি, শুধু ভালোবাসা। রাতে ব্যালকনির বাতাসটা হালকা ঠান্ডা, চাঁদ আলো ফেলছে। নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিয়ান হঠাৎই এগিয়ে এসে তাকে কোলে তুলে নিল। আরে কি করছো? পড়ে যাব। বউ, এত ঝামেলায় তোমাকে আদর করতে পারিনি, আজ সারা রাত শুধু আদর হবে, শুধু আমাদের জন্য। আরিয়ান ধীরে ধীরে নীলাকে বিছানায় বসালো, হাত ধরে কোমলভাবে কাছে টেনে নিয়ে আনলো। দেখো বউ, আজ থেকে শুধু আমাদের মুহূর্ত, কোনো রাগ কোনো কষ্ট সব কিছু বাইরে। নীলা চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করলো। হালকা হাসি, বুকের ধূপকুকানি আর রাগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। নীলা আরিয়ানের হাত ধরে চোখে মৃদু আবেগে দেখিয়ে বলল, তোমার হাত ছাড়া আর আরাম লাগে না। আরিয়ান নরমভাবে নীলার হাতে হাত রেখে মৃদু আদর করলো। হালকা ঠোঁটে স্পর্শ, হাতে কোমল জড়িয়ে ধরার মধ্যে রাগের অবশিষ্ট সব মিলিয়ে যাচ্ছে, শুধু ভালোবাসা বেঁচে আছে। আরিয়ান হঠাৎই নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলাও সাড়া দিল তার ভালোবাসায়। 5 বছর পর আরিয়ানের বোন ইমার বিয়ে। পুরো বাড়ি সাজানো, ফুল, রং বেরঙের সাজসজ্জা, বাতাসে মিষ্টি গান, সব কিছু উৎসবেরই মতো। যান, তাড়াতাড়ি রেডি হও, মেহমান আসতে আর বেশি সময় নেই। বিয়ে কি আমার নাকি? যার বিয়ে তার সাজলেই হবে। না না জান, আমি চাই আমার বউকে বেস্ট দেখাক। আজ শুধু তুমি সাজবে, শুধু আমার জন্য। নীলা কিছুটা লজ্জা কিছুটা রাগ মিশিয়ে ঠোঁট চেপে ধরে আছে, তবুও মনে মনে আনন্দে বুকটা ধুকপুক করছে। আমি তোমার জন্য সত্যিই বেস্ট হব। জান, তুমি সবসময় বেস্ট। আজ শুধু সবাই দেখুক আমার বউ সবচেয়ে সুন্দর। নীলা একটু লজ্জা নিয়ে হাসলো, কিন্তু মুখটা রঙে ভরিয়ে নিল। আরিয়ান তার হাতে হাত রেখে বলল, সবার চোখ আজ তোমার দিকে থাকবে, সব খুশি তোমার জন্য। দুজন চুপচাপ একে অপরের দিকে তাকালো। নীলার চোখে হালকা আনন্দ, লাজ আর প্রেমের অনুভূতি মিশিয়ে আরিয়ান ধীরে ধীরে তার হাত ধরে, কোমলভাবে কাঁধে হাত রাখলো। পুরো বাড়ি সাজানো, ফুলের সুবাস, মেহমানের হট্টগোল, কিন্তু নীলা আর আরিয়ান শুধু একে অপরের মধ্যে ডুবে আছে। শুধু নীলা আর আরিয়ান একে অপরের মধ্যে ডুবে আছে। বাড়ি সাজানো, ফুল আর রঙের ছটা, মেহমানের হাসি আর কথার হইচই। আরিয়ান বোনের বিয়েতে প্রস্তুতি নিয়ে ব্যস্ত। হঠাৎই ছোট্ট পিচ্ছি আয়রা দৌড়ে এসে বলে, মাম্মা, আমাকে সাজিয়ে দাও, বর চলে আসবে। আগে আমার মাকে তো বেস্ট দেখাতে হবে সবচেয়ে। তুমি না বললা মাম্মাকে বেস্ট দেখাবে? আরে না, আগে আমার মা, তারপর বাকি সবাই। আজ তোমার চোখে দেখব সবাই মায়ের সৌন্দর্যে মুগ্ধ হবে। ঠিক আছে, আমার আয়রা মাম্মাকে সাজাই। আয়রা খুশিতে লাফালাফি করলো। তার ছোট হাত নীলার চুলে লেগে গেল। নীলা মেয়েটির ছোট্ট চুল বাঁধল, হালকা ফিতা দিয়ে সাজালো। মেয়েটির মিষ্টি হাসিও দিল। আরিয়ান কাছে এসে হালকা কণ্ঠে বলল, নীলা, দেখছো আমার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে? মাম্মা, তুমি আজ বেস্ট। ধন্যবাদ মা, তোমাকেও বেস্ট লাগছে। নীলা, আজ শুধু আমাদের ঘর, আমাদের খুশি, সব রাগ সব কষ্ট মিলিয়ে গিয়েছে। আজ শুধু আনন্দ। এখন চলো, এতক্ষণে বর চলে আসলো। ওরা তিনজন নিচে এসে দেখলো ইমা স্টেজে বসে আছে। নীলা আর আয়ার হাত ধরে ইমার কাছে গিয়ে দাঁড়ালো। ভাবি, কই ছিলে এতক্ষণ? আয়রাকে রেডি করালাম। ফুপি, তোমাকে প্রিন্সেস লাগছে। তোমাকেও প্রিন্সেস লাগছে সোনা। আজ শুধু আমাদের খুশির দিন। আরিয়ান, বর চলে এসেছে, তাদের আপ্যায়ন করো। আজকে তো আমাদের পুরো পরিবার একসাথে আনন্দে ভরে গেছে। আরিয়ান মাথা নেড়ে হাসি মিশিয়ে চলে গেল বাইরে। নীলার ছোট্ট আয়ারার হাত ধরে রেখেছে, চোখে উষ্ণতা আর মুখে মৃদু হাসি।
পুরো বাড়িতে আনন্দের ঢেউ। ইমার বিয়ে শেষ। সকাল থেকেই পুরো বাড়ি অচল আনন্দ আর সামান্য কষ্টের মিশ্রণে ভরে আছে। ইমা তার বরের বাড়িতে চলে গেছে, আর বাড়িতে শুধু নীলা, আরিয়ান, বাবা মা আর আয়রা। আরিয়ান তার বাবা মায়ের দিকে তাকিয়ে দেখে তাদের চোখে লুকানো মন খারাপ। তোমরা মন খারাপ করছো কেন? আমরা তো কালকেই ইমাকে নিয়ে আসবো। বাবা হালকা আক্ষেপে তাকালেন, মা চোখে জল ধরে রাখলেন। তাদের একমাত্র মেয়ে চলে গেছে, কষ্ট তো হবেই। মন খারাপ করো না, সবই ঠিক হয়ে যাবে। ইমার হাসি আনন্দ সবই আমাদের সঙ্গে ফিরবে। তুমি ঠিক বলছো নীলা। আজ মন খারাপ হলেও আগামীকাল আবার পুরো বাড়ি হাসি আর আনন্দে ভরে যাবে। মাম্মা, আমরা আবার খুশি হব, তাই না? হ্যাঁ আয়রা, আমরা সবাই আবার খুশি হব। ইমার হাসি ফিরবে, তোমার খুনছুটি আবার শুরু হবে। নীলা, তুমি সবসময় জানো কিভাবে সবাইকে শক্তি দিতে হয়। আজ শুধু তোমার জন্য, তোমার সাহস ও মমতার জন্য আমরা আবার স্বাভাবিক হয়ে যাব। ধীরে ধীরে বাড়িতে শান্তি ফিরতে শুরু করলো। নীলা, আরিয়ান, বাবা মা আর আয়রা সবাই একে অপরের পাশে বসে অল্প কথাবার্তা বলতে লাগলো। একটু পরেই সবাই স্বাভাবিক হতে শুরু করলো। রাতটা নীরব, ঘরে আলোহীন। ছোট্ট আয়রা শান্তভাবে ঘুমোচ্ছে। নীলা শাড়ি চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেছে। আরিয়ান পিছু নিয়ে বলল, সোনা, আজ আমি চেঞ্জ করে দেই? দরকার নাই, আমি পারবো। না সোনা, আমি করে দেব, আজকে শুধু তোমার জন্য। আরিয়ান ধীরে ধীরে নীলার শাড়ি খুলে কোলে তুলে নিয়ে বিছানায় বসালো। নীলা খানিকটা রেগে হাঁসফাঁস করতে বলল, আরে কি করছো? শাড়ি পরবো তো। এখন আদর করি, সকালেই শাড়ি পরবে। আজ শুধু আমরা, আমাদের মুহূর্ত। আরিয়ান নীলার চোখের দিকে তাকে ঠোঁটে নরমভাবে স্পর্শ করতে লাগলো। নীলার চোখ বন্ধ করে তার স্পর্শ অনুভব করলো। হাতে তার চুলে রাখলো। মৃদু আদর, কোমল কিস আর শুদ্ধ ভালোবাসার ঘনিষ্ঠতা। আরিয়ান, তোমার কাছে সব ঠিক লাগে? জান, শুধু তোমাকেই চাই, আর কিছু নয়। আজ সারা রাত শুধু আমাদের সময়, শুধু আদর। সোনা, এবার আর একটা ছোট্ট বেবি চাই। কি বলছো? আয়রা তো এখনো ছোট। তাতে কি, তাও চাই। আজ থেকে আমাদের ছোট্ট ঘর যেন আরও খুশি আর হাসিতে ভরে ওঠে। নীলা হাসল, চোখে উষ্ণতা আর মৃদু লাজ মিশিয়ে। আরিয়ান নীলার চোখে তাকিয়ে ধীরে ধীরে ঠোঁট স্পর্শ করতে লাগলো। নীলার চোখ বন্ধ হয়ে গেল, আর আরিয়ানের স্পর্শে নিজেকে আনন্দে ভাসিয়ে দিল। আরিয়ান, তুমি সবসময় আমাকে অবাক করো। আর তোমার জন্য আমার জীবনে খুশি ফিরে এসেছে। ঘরটা শান্ত, রাতের নিস্তব্ধতা আর ছোট আয়রার নিঃশ্বাস সব মিলিয়ে তাদের ঘরোয়া মিষ্টি মুহূর্ত হয়ে গেল নিখুঁত। আরিয়ান নীলার ঠোঁটে চুমু খেয়ে বুকে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নীলাও ভালোবেসে জড়িয়ে নিল আরিয়ানকে।